এরপর আম্মু আর আমি মিলে ব্যাগ গোছাতে ব্যস্ত হয়ে পড়ি। আসলে বাড়িতে আসলাম, তাই কিছু জিনিস নিয়ে গেলেই ভালো হবে। আর আমার কিছু প্রয়োজনীয় জিনিস আছে, সেগুলো নিয়ে নিচ্ছি। এরপর যখনই যেতে নিব, আম্মু ও আব্বু বলে রাতের খাবার খেয়ে যেতে। তাদের জোরাজোরিতে আমিও মানা করি নাই। রাতের বেলা রাতের বেলা আমি আমার খাটে শুয়ে শুয়ে মোবাইল নিয়ে ব্যস্ত। রাতের খাবারের জন্য ডাক পড়ল। আমিও গেলাম খাবার খেতে। সেখানে গিয়ে টেবিলে বসলাম। আম্মু, আজকে তোমার হাতে খাবার খাবো। তাহলে আমিও। আম্মু আমাদের কথা শুনে ভীষণ খুশি হয় আর আমাদের ভাই বোনকে খাইয়ে দিতে লাগে। আর আমরাও দুজনেই মজা করতে করতে খাবার খেলাম। এরপর কিছুক্ষণ রেস্ট নিয়ে ব্যাগ নিয়ে আব্বু আম্মুর থেকে বিদায় নিয়ে চলে গেলাম নিজের সেই ভাড়া করা বাসায়। সেখানে গিয়ে রুমের তালা খুলে সেখানে ব্যাগ রেখে হাত মুখ ধুয়ে খাটে লেটিয়ে পড়ি। সকালবেলা সকালবেলা আমার ঘুম ভাঙে অ্যালার্মের আওয়াজে। তাই আমি উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে গেলাম কলেজে। কলেজের ভিতরে যেতেই দেখলাম সব কিছু একদম নিস্তব্ধ, মানে কোনো সারা শব্দ নাই। আরও একটা জিনিস লক্ষ্য করলাম, সেখানে অনেকেই আমার দিকে তাকিয়ে আছে। হয়তো তারা আমাকে কিছু বলতে চাচ্ছে, কিন্তু তাদের চোখের ভাষা আমি বুঝতে পারছি না। তবে মনে হচ্ছে কিছু একটা ঘটতে চলল কলেজেই। আমিও তাদের চেয়ে থাকা দেখেও না দেখার ভান করে চলে গেলাম ক্যাম্পাসের দিকে। সেখানে আমিও আসা বসতাম ও আড্ডা দিতাম। এখন তো তানবীরও আসে আমাদের সাথে। আমি সেখানে যেতে লাগি, আর সেখানে গিয়ে দেখি অরিন সেখানে বসে আছে। তাকে দেখে মনে হচ্ছে কারোর জন্য অপেক্ষা করতেছে। আমিও তাকে দেখে সেখানে না গিয়ে উল্টো ঘুরে দাঁড়ালাম। এই ছোট লোকের বাচ্চা, কই যাচ্ছিস তুই? আমিও তার দিকে ঘুরে দাঁড়ালাম। জি, কিছু বলবেন? ওলে বা বলে, এখন অপরিচিতদের মতো বিহেভ করতেছিস কেন? তোর জন্য কতক্ষণ ধরে আমি এখানে অপেক্ষা করতেছি। কেন, কিছু বলার আছে? হ্যাঁ, তবে শুধু বলার না, করারও আছে। মানে? মানে, দাঁড়া। কি রে, কই তোরা? বলতেই দেখলাম সেখানে কিছু ছেলে পেলে উপস্থিত হয়ে গেল, আর তাদের হাতে হক স্টিক ও ক্রিকেট স্টাফ। আর তারা আমার দিকে একদম একদল হায়নার মতো তাকিয়ে আছে। অরিন হয়তো তাদের ভাড়া করে আনছে আমাকে মারার জন্য। আমি মেয়েটাকে অহংকারী মনে করতাম, কিন্তু এটা তো দেখি অহংকারী সাথে বদমেজাজিও। আর মেয়েটা যে আমার জন্য এইসব রেডি করে বসে থাকবে, তা আমার ধারণার বাইরে ছিল। কি রে, হাওয়া বের হয়ে গেল তোর? আমি জানি না তুই পুলিশের হাত থেকে কিভাবে বেঁচে ফিরলি, কিন্তু এইবার এদের হাত থেকে বাঁচবি কি করে? এই যে দেখ, সবার হাতে কিছু না কিছু আছেই তোর হাড্ডি গুটি ভেঙে ফেলার জন্য। এইবার পালাবি কোথায়? আমি অরিনের মুখের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিলাম। বাহ, কি সুন্দর একটা হাসি দিলি। সমস্যা নেই, কিছুক্ষণ পর তোর সকল হাসি বের হয়ে যাবে। জানি না তুই এদের হাত থেকে ফিরবি কিনা। যদি মরিস, তাহলে আমি না হয় তোর জানাজার ব্যবস্থা করে দিব, আর বেঁচে গেলে হসপিটালে বিল দিয়ে দিব। কিন্তু আমাকে চর মেরে যে অপরাধ করেছিস তুই, সেইটার শাস্তি দিয়েই ছাড়বো তোকে। আমিও এর কথায় কান্না দিয়ে আমার ঘাড়টা একটু এদিক ওদিক করে নাড়িয়ে নিলাম, আর পকেট থেকে মোবাইল বের করে নিলাম, আর নির্ভয়ে তাদের কাছে এগিয়ে যেতে লাগি। আর মোবাইলে একটা নাম্বার বের করে সেখানে একটা এসএমএস দিয়ে দিলাম, আর সেই ছেলেগুলোর সামনে গিয়ে দাঁড়ালাম। তবে আমি একটা ছেলের ডিরেক্ট সামনে গিয়ে দাঁড়াই। কিছু পর আমার সামনের ছেলেটা মোবাইল বেজে ওঠে। ফোন তোল শাওন। আমার কথা শুনি সকলেই থ হয়ে গেল, বিশেষ করে শাহুন, মানে যে ছেলেটার সামনে আমি দাঁড়িয়ে আছি, আর আমার সাথে অরিনু। এই, তুই আমার নাম কি করে জানিস? আর আমাকে চিনিস তুই? কল ধরলি বুঝতে পারবি। শাওন পকেট থেকে মোবাইল বের করে আর কল রিসিভ করে। সেও ফোনে কথা বলতে ব্যস্ত। কথা বলতে বলতে সে আমার দিকে বারবার অবাক চোখে তাকাচ্ছে। এই নিন অন্তর ভাইয়া, ভাইয়া কথা বলবে আপনার সাথে। আর কেউ অন্তর ভাইয়াকে কিছু করবে না। তারপর আমিও মোবাইলে কথা বলে নিলাম, আর মোবাইলটা শাওনের হাতে দিলাম, আর বাকি ছেলে পেলেও শান্ত হয়ে গেল। অন্যদিকে
অরিন তাদের কাণ্ড দেখে থ হয়ে গেল। সে এসব দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না যে অন্তরকে শায়েস্তা করতে লোক আনলো, কিন্তু তারা অন্তরকে ভাইয়া বলে কথা বলতেছে, আপনি আপনি বলে কথা বলে সম্মান দিচ্ছে। এইদিকে অন্তর ভাইয়া, আমরা অজান্তে আপনাকে মারতে আসলাম, সরি ভাইয়া, আমাদের ক্ষমা করবেন। আসলে ভাইয়া মেয়েটা আমাদের আনছে আপনাকে সাহায্য করতে, কিন্তু আমরা জানতাম না আপনি রনি ভাইয়ের পরিচিত কেউ। আপনি যদি বলেন তাহলে আপনাদের পরিবর্তে এমপির মেয়ের 12টা বাজিয়ে দিই। লাগবে না, তোমরা যাও, এখানে থাকিও না। জি ভাইয়া, এই চল তোরা। শাওনের কথা শুনি সেখানে থাকা ছেলেপেলেগুলো শাওনের সাথে চলে যেতে লাগে। আসলে আমি শাওনের ভাই রনিকে অনেক আগে থেকেই চিনি, কারণ রনি আমার অনেক আগের ফ্রেন্ড। একটা পরিস্থিতিতে দুজনের বন্ধুত্ব হয়ে গিয়েছিল, কিন্তু নিজের পরিচয় আড়ালে রাখতে চাই বলেই কারোর সাথে তেমন কথাবার্তা হয় না। আর আমিও যে শহরে আছি সেটাও কেউ জানতো না। প্রথমে শিহাব ও কিছু হারামি জানলো, এরপর আস্তে করে সিএম আঙ্কেল জানলো, তারপর পরিবারের সদস্যরা, আর এখন তো আমার অনেক পুরনো বন্ধু রনিও জানলো। আমিও হেঁটে অরিনের কাছে গেলাম। সে আমার দিকে থ হয়ে তাকিয়ে আছে। আপনি আমাকে শায়েস্তা করার জন্য লোক ভাড়া করে আনছেন, কিন্তু দেখলেন তারা তো আমাকে কিছুই করলো না, বরং তারা আমাকে সম্মান করে ভাইয়া ডেকে কথা বলতেছিল। আর এদের সাথে তাদের লিডারকে কি বলেছি শুনেছেন তো? সে বলল, ভাইয়া আপনি যদি বলেন মেয়েটাকে শায়েস্তা করে দিই। দেখলেন তো ব্যাপারটা? আপনি মনে করেছেন শুধু আপনার কাছেই পাওয়ার আছে। আচ্ছা ধরেন আপনার কাছে পাওয়ার আছে, তাই বলে কি সেই পাওয়ারের অব্যবহার করতে হবে? এখন আপনার কাছে ক্ষমতা আছে ঠিকই, কিন্তু সেই ক্ষমতা কি চিরস্থায়ী? আচ্ছা ধরেন আপনি আপনার বাবার ক্ষমতা দিয়ে বড়াই করে বেড়াচ্ছেন। যদি কাল আপনার বাবার সেই ক্ষমতাটুকু না থাকে, তাহলে আপনার কি হবে? তখন কি করবেন? এখন যে সকলের সাথে বেড়াই করে বেড়াচ্ছেন, যদি ক্ষমতা যায় তখন কলেজে আসতে পারবেন আপনি? আর তাছাড়াও ধরে নিলাম কলেজে আসলেন, আর আপনার ক্ষমতা থাকলেও অনেক বছর, কিন্তু কবরে গিয়ে কি সেই ক্ষমতার বড়াই করে বেড়াতে পারবেন? আপনি হয়তো ভুলে গেছেন আমাদের আরও একটা জীবন অপেক্ষা করতেছে, যাকে পরকাল বলা হয়। আর সেখানে আমরা এই দুনিয়ায় যা যা করব তার সকল হিসাব দিতে হবে। সো আপনি কি সেখানেও আপনার বাবার ক্ষমতা দেখাতে পারবেন? হা হা হা, চুপ হয়ে আছেন কেন? উত্তর দিন। আমরা সকলে একটা কলেজে পড়ি, আর যেহেতু একটাই কলেজে আছি তাই সকলের উচিত মিলেমিশে থাকা। আর এখন পর্যন্ত আপনি যে সকল কাজ করে আসছেন, আমার মনে হয় না আপনি বিপদে পড়লে কেউই আপনাকে সাহায্য করবে বা আপনার বিপদে এগিয়ে যাবে। কিন্তু এখন যদি কেউ আমাকে মারে বা আঘাত করে, দেখবেন এই ক্যাম্পাসে দাঁড়ানো কিছু ছেলে মেয়ে আমার বিপদে পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে আসবে, কারণ আমি সকলের সাথে ভালো ব্যবহার করলাম। আর আপনি যে কথায় কথায় মানুষকে তুচ্ছ করে কথা বলেন, এই ধরেন আমাকেও আপনি ছোট লোকের বাচ্চা, ড্রাইভারের বাচ্চা বলেন, কবরে গেলে তো জবাব দিতে হবে। আপনি পারবেন জবাব দিতে? আর সেখানেও আপনি সকলে তুচ্ছ করে কথা বলতে পারবেন? মানুষকে ক্ষমতা কেন দেওয়া হয় জানেন? যাতে সেই ক্ষমতাকে সুন্দরভাবে কাজে লাগিয়ে মানুষের পাশে দাঁড়ানো যায়, ও সেই ক্ষমতা দিয়ে যাতে মানুষের উপকার করা হয়। কিন্তু আপনিও তো আপনার কিছু বড় লোকই বন্ধুবান্ধবীরা নিজেদেরই শুধু মানুষ মনে করেন, অন্যদের তুচ্ছ ভাবেন। কিন্তু একবার ভেবে দেখেন, যাদের তুচ্ছ মনে করেন তাদের দ্বারাই তো আপনার বাবা নির্বাচিত হয়ে এমপি হয়েছে। তারা আপনার বাবাকে নির্বাচিত করলো যাতে তারা একটু সুশাসন পায়, কিন্তু আপনি আপনার বাবার ক্ষমতা দিয়ে অহংকারী করে বেড়াচ্ছেন, আর কলেজের বড়লোকি মানুষদের ছাড়া বাকিদের তুচ্ছ বলতেছেন ও তাদের উপর হুকুমতি করতেছেন। আপনার হুকুমতির দ্বারা তারা সকলে ভয় পেলেও আপনার জন্য তাদের মনে বিন্দুমাত্র সম্মান নেই। তারা শুধু আপনার বাবার ক্ষমতার জন্য কিছু করতেছে না, না হলে এতক্ষণে অনেক কিছু হয়ে যেত আপনার। আসলে আপনাকে যা বললাম তা একটু চিন্তা করে দেখবেন, আর যদি আমার কথাগুলো খারাপ লাগে তাহলে আমাকে ক্ষমা করবেন। আর ওই চড়ের জন্য সরি। তবে আপনি একটু খেয়াল করে দেখুন, আমি আপনার গায়ে কখনো হাত তুলেছি?
যখন আশাকে মারতে যাবেন তখন, তার আগে আমাকেও মারা সত্ত্বেও আমি কিছু করি নাই, কারণ আমি মেয়েদের অনেক সম্মান করি। আর আপনার জায়গায় যদি কোনো ছেলে থাকতো, তাহলে এতক্ষণে তার হাল খারাপ করে দিয়ে তাকে আমার পা ধরতে বাধ্য করতাম। চলি, ক্লাসের টাইম হয়ে গেছে। সরি আপনার টাইম ওয়েট করানোর জন্য। আর পারলে কাউকে তুচ্ছ মনে না করে সকলের সাথে বন্ধুস্বরূপ আচরণ করতে শিখুন। দেখবেন বাবার ক্ষমতার প্রয়োজন হবে না, এমনিতেই তারা আপনাকে অনেক সম্মান ও ভালোবাসবে। বলি চলে যেতে লাগলাম ক্লাসের দিকে। অন্যদিকে ওরিনের মাথায় অন্তরের কথাগুলো ঘুরপাক খাচ্ছে, কারণ অন্তর যা বলল সবই সত্যি। যে ভুলে গেল এখন যা কর্ম করবে আখিরাতে তার ফল পেতে হবে। তাকে আর সে একটাও দেখলো ছেলেগুলো অন্তরকে সম্মান দিয়ে কথা বলল, অথচ প্রথমে অন্তরকে মেরে ফেলার কথা ভাবলেও শেষে কি হলো? আর অন্তর যা বলল সবই সঠিক বলেছে। যে কলেজে ছেলে মেয়েদের সাথে যা বেড়ালো তার জন্য কেউই তাকে পছন্দ করে না, এমনকি সকলেই তাকে এড়িয়ে চলে যায়। আর তাছাড়াও বাবার ক্ষমতা ছাড়া সে জাস্ট সাধারণ একটা মেয়ে, এর চেয়ে কিছুই না। যদি এখন তার বাবার ক্ষমতা চলে গেলে সকলে তাকে আর গণ্য করবে না। অরিন অন্তরের কথাগুলো ভাবতে ভাবতেই ক্লাসে চলে যায়। এই দিকে আমিও ক্লাসে বসে আছি, বোর লাগতেছে। না আসলো তানবীর, না আসলো আশা। কিছুক্ষণ পরেই তানবীর আসে। কি রে, তোর এত লেট হলো কেন? হুম হুম। আর বলিস না, বাসার থেকে ঝাড়ি খাইতে খাইতে আসলাম। টাকা নাই আম্মুকে তেল মালিশ করতে করতে 200 টাকা বের করলাম। শালা, টাকা নাই আমারই বলতে পারিস নাই? অন্তর সাহেব তো মনে হচ্ছে মালদার ব্যক্তি, তাই না? হ, বলতে পারিস। এখন কত দিব সেটা বল। তাহলে দে না 2-3 হাজার টাকা। আমিও পকেট থেকে মানিব্যাগ বের করলাম। মানিব্যাগ খুলতেই তানবীর আমার মানিব্যাগের দিকে তাকিয়ে হা করে আসে। এই শালা, কি দেখিস? শালা, তোর মানিব্যাগে এতগুলো 1000 টাকার নোট? এটা দেখি থ হয়ে গেলি, তাহলে আমার সত্যটা জানলে কি করবি? আসলে বলতো তোর সত্যিকারের পরিচয়টা। বলবো, আগে এটা ধর। মানিব্যাগ থেকে কিছু টাকা তানবীরকে দিলাম আর মানিব্যাগ ঢুকিয়ে নিলাম। এই শালা, এভাবে কোন নজর দিস না। কিছুক্ষণ পর দেখলাম অরিন ক্লাসে ঢুকলো। তাকে দেখেও না দেখার ভান করে তানবীরের সাথে কথা বলতে ব্যস্ত। অন্যদিকে অরিন ক্লাসে ঢুকে অন্তরের দিকে দেখতে দেখতে তার সিটে বসে, আর অন্তরের কথাগুলো ভাবতে ভাবতে অন্তরের দিকে বারবার তাকাচ্ছে। এই দিকে আমি তানবীরের সাথে হাসি মজা করতে ব্যস্ত। অন্তর, অরিন তোর দিকে এভাবে তাকিয়ে আছে কেন? আমি কি জানি, বাদ দে তো। মামা, এটা তো ভালো লক্ষণ মনে হয়। প্রেমে পড়েছে তবে। আজ দোষ মেয়েটা এভাবে একা কেন আর চুপসে আছে কেন? আমি জানি না, তবে পাকনামি করবি তো এমন মাইর দিমু না, বাসায় গিয়ে লুঙ্গি মুড়িয়ে কান্না করবি। দোস্ত, এটা কোনো লেভেলের ধমকি ছিল? এভাবে ধমক দে। আমি দিই। কিছুক্ষণ পরে স্যার আসে, আর আমরাও ফাইসলামি বাদ দিয়ে ক্লাসে মনোযোগ দিলাম। আমি মনোযোগ সহকারে ক্লাস করতে ব্যস্ত। ক্লাস শেষ করে বাইরে গেলাম তানবীরের নিয়ে। মামা বল না, কে তুই? আমার আর তোর শুইছে না। এত উত্তেজিত হতেছিস কেন শালা? বললাম তো, সময় হলে জানতে পারবি। আচ্ছা, আমি বাসায় যাব। আমিও যাব। তাহলে চল। আমি তানবীরকে নিয়ে আমার ভাড়া বাসায় গেলাম। সেখানে ভেতরে যেতেই তানবীর আমার রুমে দেখতে লাগলো। কি রে, কি দেখিস? না, ভালোভাবেই রুম সাজিয়ে রাখছিস। দোস্ত, আমিও তোর সাথে থাকবো, চিন্তা করতেছি। কেন, আমার সাথে কি? কি মনে হয় এখানে থাকলে দুজনেই সেই মজা করতে পারবো? প্রয়োজনে দুজনেই ভাড়া দিব, কিন্তু আমিও থাকবো। আচ্ছা ঠিক আছে, থাকিস। এখন আমাকে কিছু রান্না করতে হবে। সো তুই দেখ ঘুরে ঘুরে, আমার রুমের মধ্যে ছোট করে একটা কিচেন আছে, সেটাতে আমি রান্না করে খাই। আমি দুপুরের খাবার রেডি করলাম, এরপর দুজনে খেয়ে নিলাম। এরপর কিছুক্ষণ রেস্ট করে বিকেলে দুজনে ঘোরাফেরা করতে লাগলাম। সন্ধ্যায় তানবীরের সাথে নাস্তা করে নিলাম। এরপর তানবীরকে বিদায় দিয়ে
আমিও আমার বাসায় চলে গেলাম। সেখানে গিয়ে আমি আমার ছোট্ট টেবিলে পড়তে বসি। রাত পর্যন্ত পড়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। অন্যদিকে এখনও অরিনের মাথায় সে কথাগুলো ঘুরপাক খাচ্ছে। মনে হচ্ছে অন্তরের কথাগুলো অরিনের মাথায় একদম আটকে গেল। ছেলেটা সত্যিই বলল, আপুর ক্ষমতা ছাড়া আমি কিছুই না। আর আমিও এমনটা হতে চাইনি, কিন্তু সঙ্গ দোষের জন্য এমনটা হয়ে গেলাম। আর কেন আমাকে আমার আব্বু থামালো না? আসলেই ছেলেটা সত্যি ও সঠিক কথাগুলো বলল আমাকে। এখন দেখতে গেলে আমার সাথের গুলো ছাড়া কলেজের সকলেই আমাকে ঘৃণা করে। কলেজ কয়েকজনকে হাসি খুশি করতে গিয়ে বেশিরভাগ মানুষকেই কষ্ট দিয়ে দিলাম। না, আমিও এবার ভালো হয়ে যাব। প্রয়োজন পড়লে এই সকল বন্ধুদের থেকে নিজেকে দূরে করে ফেলবো। আর তাছাড়াও এখন যারা আছে তারা আমাকে অনেক ব্যবহার করলো। আর ওই ছেলেটা হাসতে না হাসতেই কত মানুষের সাথে কথা বলল। সকলে তাকে কতই না সম্মান করলো। অনেক হয়েছে, এবার আমিও সকলের মন জয় করব। আর যারা আমাকে খারাপ বানিয়ে দিল তাদের সাথে আমি আর নেই। আমিও এই ছেলেটার মতো সকলের সাথে হাসি খুশিভাবে চলাফেরা করব। কয়েকজনের হাসির জন্য শত মানুষকে কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না। আর ছেলেটা তো আমাকে তখনই চড় মারল যখন তার সামনে সেই মেয়েটার সাথে খারাপ ব্যবহার করলাম। আজ সেই ছেলেটা কলেজে সকলের প্রিয়, আর আমি কিনা হাতে গোনা কয়েকজনের কাছে কেবল ভালো, তাও আমার বাবার পাওয়ারের জন্য। না হলে তারাও আমাকে গণ্য করতো না। অরিনও এইসব নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে যাই। সকালবেলা আমি উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম কলেজে। কলেজে যেতেই লক্ষ্য করলাম আজকে কলেজের সকলেই হাসি খুশি। মানে তাদের চেহারায় এক অন্যরকম খুশি দেখতে পাচ্ছি। তাদের হাসি খুশি চেহারাটা দেখি বেশ ভালোই লাগলো। আমিও ক্যাম্পাসের আড্ডা জায়গায় গেলাম। সেখানে বসে বসে মোবাইল বের করে টিপতে লাগলাম। কিছুক্ষণ পরেই দেখলাম একটা মেয়ে আমার কাছে এসে দাঁড়িয়ে। আমি মোবাইল মনোযোগ দিয়ে দেখতেছি, তাই আমার মোবাইলের দিকে তাকিয়ে আসি। এই যে মিস্টার। জি, কিছু বলবেন? হ্যাঁ, সরি। সরি মানে? আমি মেয়েটার দিকে তাকালাম। মেয়েটাকে দেখি আমি থ হয়ে গেলাম, কারণ দেখলাম মেয়েটার কেউ না, অরিন। আমি অরিনের দিকে হা করে তাকিয়ে আসি, কারণ অরিন আমাকে সরি বলতেছে, অথচ সেই মেয়েটা নাকি ভুল করুক আর নাই করুক সরি বলাই ছাড়ে না, সাথে উদম কেলানি তো দেয়। আর সেই মেয়ে কি না, ভাবা যায় এগুলা? এভাবে হাঁ করে কি দেখছেন? আর আমি সত্যি অনুতপ্ত এতদিনের কাজকর্মের জন্য। প্লিজ ক্ষমা করে দেন। আমি নিজের ভুলটুকু বুঝতে পারলাম। আসলে কাল আপনার কথাগুলো বারবার আমাকে ভাবনায় ফেলে দেয়। আমিও অনেক চিন্তা করি। আসলেই তো আপনি যা বললেন সবই সত্যি। প্লিজ আমাকে আমার কাজকর্মের জন্য ক্ষমা করে দেন। আপনি শুধু আমার থেকে ক্ষমা চাইলে তো হবে না, কলেজের সকলের কাছ থেকে ক্ষমা চান। কারণ আপনি শুধু আমার সাথেই খারাপ ব্যবহার করেন নাই, গোটা কলেজের সকলের সাথেও খারাপ ব্যবহার করেছেন। যদি ক্ষমাই চেতে হয় তাহলে আগে তাদের কাছে গিয়ে ক্ষমা চান। ঠিক আছে, সেটাই করব। তবে এটা করলে আপনি আমাকে ক্ষমা করে দিবেন? হ্যাঁ, করতে পারি, যদি সকলে আপনাকে ক্ষমা করে দেয়। ঠিক আছে, আমি যাচ্ছি। অরিন আমার কাছ থেকে চলে গেল। তবে অরিনের ব্যবহার পরিবর্তন দেখে বেশ ভালোই লাগলো। মনে হয় তার মাথায় আমার কথাগুলোর প্রভাব পড়েছে। অন্তত নিজের ভালোটুকু বুঝতে পারলো, সেটাই যথেষ্ট। অন্যদিকে অরিন ক্যাম্পাসের দিকে চলে যায়। সকলের উদ্দেশ্যে আমার কিছু বলার আছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন সকলে। আমি এতদিন আপনাদের উপর অনেক হুকুমতি করছি, সাথে আপনাদের সাথে খারাপ ব্যবহার করলাম। আসলে আমি মনে করতাম এই সব করে বেশ মজা মস্তি করে দিন পার করে দিতে পারবো। আর এই সকল কাজে আমাকে উৎসাহ দেয় আমার কিছু বন্ধু বান্ধবীগণ। তারা আমাকে এই সবের পরিণতি না বুঝিয়ে বরং আমাকে এই সবে করতে থেকে উৎসাহ দিতেই থাকে, আর আমিও করতেই থাকি। কিন্তু কিছুদিন আগেই একটা ছেলে এই কলেজে আসে।
আর সে আমাকে এই সব করতে বারণ করে। আমিও তার উপর অনেক নির্যাতন করি, কিন্তু সে এটার প্রতিবাদ করেনি। তবে সে আমার ভুল বোঝাতে চেয়েছিল, আমি বুঝি নাই। আর গতকাল তো ছেলেপেলে নিয়ে আসলাম তাকে মারতে, কিন্তু পারলাম না। তাকে মারার জন্য ছেলেপেলে নিয়ে আসার পরেও সে সুন্দর করে আমাকে কথাগুলো বলে, আমাকে বোঝায়। আসলে ছেলেটার কথাগুলোতে সত্যিই যুক্তি আছে। কেন এত বড়াই করে বেড়াচ্ছিলাম আমি? তারপর মাথার চিন্তা আসলো, আসলেই যা করে বেড়ালাম সবই অন্যায়। প্লিজ সকলে আমাকে ক্ষমা করে দিন, আমি সত্যি অনেক অনুতপ্ত। অরিনের কথাগুলো শুনি সেখানে থাকা সবাই অবাক হয়ে গেল। অরিনের এই পরিবর্তন দেখে সেখানে সকলে নিস্তব্ধ হয়ে গেল। আমিও সকলের সাথে মজা মস্তি করে কলেজ লাইফটা কাটাতে চাই, সকলের বন্ধু হতে চাই। প্লিজ সকলে আমার কাজকর্মের জন্য আমাকে ক্ষমা করে দিন। অরিনের দিকে আজ সকলেই অবাক চোখে তাকিয়ে আছে, আর অনেকে আবার অন্তরের দিকেও তাকিয়ে আছে। এই দিকে আমি বসে আছি আর খেয়াল করলাম ক্যাম্পাসের বেশিরভাগ ছেলে মেয়ে আমার দিকে তাকিয়ে তাকিয়ে আছি। তবে ব্যাপারটা বুঝলাম না, আমি নাকি আমাকে দেখে অদ্ভুত লাগতেছে। মোবাইলের ক্যামেরা দিয়ে নিজেকে দেখতে লাগলাম, না ঠিকই তো আছি। তাহলে আমাকে এভাবে ড্যাব ড্যাব করে দেখার তো কোনো মানেই হয় না। আমার থেকে জিনিসটা একটু অন্যরকম লাগতেছে, তাই সেখান থেকে উঠে ক্লাসের দিকে যেতে লাগি। আমি প্রায় ক্লাসরুমের কাছেই চলে গেলাম। এই অন্তর দাঁড়াও। পেছন থেকে মেইলি কণ্ঠে। আমিও পেছনে তাকালাম, দেখলাম অরিন ডাক দিল আমাকে। জি, কিছু বলবেন? আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, আর তারাও আমাকে ক্ষমা করে দিচ্ছে। এবার তুমিও আমাকে ক্ষমা করে দাও। তারা যেহেতু আপনাকে ক্ষমা করে দিছে, তাহলে আমিও ক্ষমা করে দিলাম। এখন থেকে সকলের সাথে বন্ধুস্বরূপ আচরণ করবেন। দেখবেন আপনার কোনো প্রয়োজন হলে বাপের পাওয়ার লাগবে না, তারাই আপনার বিপদে এগিয়ে আসবে। আর সকলের সাথে মিশতে শিখুন। থ্যাঙ্কস। আর সত্যি তোমার জবাব নেই। তোমাকে কতই না কষ্ট দিলাম, কিন্তু তুমি আমাকে বুঝিয়ে গেলা। আসলে আব্বু আম্মুর একমাত্র মেয়ে তো, তাই কেউ শাসন করেনি। আদরে আদরে বড় হয়েছি আমি। জি, বুঝতে পেরেছি। তবে এটাতে খুশি হলাম আপনি আপনার ভুলটুকু বুঝতে পেরেছেন। সবই তো তোমার জন্যই হলো। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? হতেই পারেন, আমি আবার বন্ধুত্ব মানা করি না। তাহলে চলো একসাথে ক্লাসে যাই। জি চলেন। আমি আর অরিন একত্রে ক্লাসে ঢুকলাম। ক্লাসে উপস্থিত সকালেই আমাদের দুজনের দিকে ড্যাব ড্যাব করে দেখতে লাগে। আমি সোজা আমার সিটে চলে যাই, আর অরিন তার সিটে চলে যাই। সেখানে সে তার আশেপাশের মেয়েদের সাথে কথা বলতে লাগে। জিনিসটা খুব ভালো লাগলো। এখন থেকে আর কলেজে অরিন পাওয়ার দেখিয়ে চলবে, সেও সাধারণ স্টুডেন্টের মতোই চলবে। কিছুক্ষণ পরে স্যার আসে, আর আমরা সকলেও দাঁড়িয়ে যাই। এরপর স্যার বসতে বলতেই আমরা বসে যাই, কিন্তু দেখলাম অরিন দাঁড়িয়ে আছে। কি হয়েছে ওয়ারিন, কোনো সমস্যা? জি স্যার। বলো। স্যার, আমি এতদিন আপনাদের সাথে অনেক খারাপ ব্যবহার করছি। আপনি আমাদের টিচার হওয়ার পরেও আপনার মুখে মুখে তর্ক করছি। স্যার, আমাকে প্লিজ ক্ষমা করে দিবেন। অরিনের কথা শুনি স্যার থ হয়ে আসে, আর সেখানে থাকা কিছু স্টুডেন্ট অরিনের দিকে অবাক হয়ে তাকিয়ে আসে। ওয়ারিন ঠিক আছো তো তুমি? এতদিন ঠিক ছিলাম না, তবে আজ থেকে ঠিক হয়ে থাকবো স্যার। আমার কাজকর্মের জন্য আমাকে ক্ষমা করে দিন। ওয়ারিন, জানি না আজ তোমার হঠাৎ কি হলো যে তুমি ভালো হয়ে গেলেও নিজের ভুলটুকু বুঝতে পারলে। যাও, ক্ষমা করে দিলাম। এবার বসো আর ক্লাসে মনোযোগ দাও। জি স্যার। বলতেই অরিন নিজের সিটে বসে পড়ে। ক্লাস শেষ, আমি বাইরে যেতে লাগি, কিন্তু আজকেও আশা কলেজে আসলো না। কি হলো মেয়েটার, আল্লাহ জানি। আর তানবীর শালাটাও কই? আমিও ক্লাসের বাইরে গেলাম, তখনই অরিন সামনে এসে দাঁড়াই। চলো ক্যান্টিনে যাব, নাস্তা করব। না, আমার একটু কাজ আছে, আপনি যান। বুঝছি, তুমি এখনো আমাকে ক্ষমা করো নাই।
তাই তো আমার কথায় বারণ করে দিলা। এটা কিন্তু ইমোশনাল ব্ল্যাকমেল করতেছেন। আচ্ছা চলেন। তারপর ওরেনকে নিয়ে আমি ক্যান্টিনে চলে গেলাম, আর সেও নাস্তার অর্ডার দেয়, আর আমিও মোবাইল বের করে টিপতে লাগি। আচ্ছা অন্তর, তোমার পরিবারে কে কে আছে? জি, আমার পরিবারে আমি, আমার বোন, আমার আব্বু আম্মু আছে। ও, ভালোই। আমার পরিবার সম্পর্কে জিজ্ঞেস করবে না? আপনার সম্পর্কে মোটামুটি জানি আমি। আপনি আপনার পরিবারের একমাত্র সন্তান। আপনার পরিবারের আপনি, আপনার আব্বু ও আম্মুই আছে। বাহ, তুমি তো দেখি আমার খোঁজ খবর রাখো দেখি। খোঁজ রাখছিলাম, মনে করেছিলাম আপনাকে একটা সেই লেভেলের ঝটকা দিয়ে দিব, কিন্তু বোঝেনি তো যে আপনি শুধরে যাবেন, সেটা জানতাম না। আমিও জানি না কিভাবে ঠিক হয়ে গেলাম। আসলে বলতে গেলে তোমার কথাবার্তাগুলো আমার মাথায় একদম আঁকড়ে ধরে আর বারবার চাপ সৃষ্টি করে। আমাকে আমার কাজের কথাগুলো ভাবতে লাগে। আজ পর্যন্ত কারোর কথাই এতটা মাথায় চাপ দেয়নি যতটা তোমার কথাগুলো দিল। আচ্ছা, এবার আমার কিছু প্রশ্ন আছে। জি বলেন। আচ্ছা অন্তর, তুমি ওই দিন পুলিশের হাত থেকে বাঁচলে কি করে? সেটা একটা সিক্রেট, সেটা বলা যাবে না। তাহলে এটা বলো, গতকাল সেই ছেলেপেলেগুলো তোমাকে এভাবে সম্মান দিয়ে আবার ভাইয়া বলে কথা বলছিল কেন? আসলে আপনি যে ছেলেপেলেগুলোকে আনছেন তাদের একজনকে আমি চিনি, কিন্তু সে আমাকে চিনি না, আর তার ভাই আমাকে চিনি। আমার একটা অনেক পুরনো বন্ধু। আর আপনার ভাগ্যটা এতই খারাপ যে আপনি আমার পরিচিত একজনের ভাইকেও তার সাথে গুলোকে আনছেন আমাকে মারতে। এবার নাস্তাটা খেতে শুরু করুন, ঠান্ডা হয়ে যাচ্ছে। এরপর দুজনেই নাস্তা খেয়ে নিলাম। তুমি বসো, আমি বিল দিই। লাগবে না, আমি দিচ্ছি। আমি ছেলে হয়ে কিভাবে মেয়ের দ্বারা বিল দেওয়াবো? ওই বলছি না বিল আমি দেব, মানে আমি দিব। আমি আর কোনো আওয়াজ করলাম না। অরিন বিল দিল, আর আমিও চুপ হয়ে গেছি। চলো কিছুক্ষণ দুজনে ঘোরাফেরা করি। আজকে না, অন্য একদিন। আমি যাই বাসায়, গিয়ে কাজ আছে। ঠিক আছে, তবে তুমি কোথায় থাকো আমাকে একটু দেখিয়ে দাও। কেন? সেটা দিয়ে কি করবেন? এমনি দেখতাম আর কি। পরে, এখন একটু তাড়াই আছি। আচ্ছা বেশ, যাও তাহলে, কাল দেখা হচ্ছে। জি, খোদা হাফেজ বলি অরিন থেকে বিদায় নিয়ে চলে গেলাম বাসায়। এভাবে সাধারণ জীবনযাপন দিয়ে কাটিয়ে দিলাম 3টা মাস। 3 মাস পর আমি কলেজের ক্যাম্পাসে বসে আম্মুর সাথে ফোনে কথা বলতে লাগলাম। হ্যালো আম্মু, আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, তুই কেমন আছিস বাবা? আমিও ভালো আছি। কি করো? আর এসিটা কি কলেজে গেছি? গেছে বাবা, অনেক দিন হলো তোকে দেখি না, কিছুদিনের জন্য বাড়িতে আয় না বাবা। আচ্ছা, দেখি আসতে পারি কি না। আমি কথা বলতেছি, তখনই একটা মেয়ে এসে আমার সামনে দাঁড়াই। আচ্ছা আম্মু, রাখি, পরে কথা বলবো বলি কল কেটে দিলাম। জি, কিছু বলবেন? না মানে বলার তো অনেক কিছুই আছে, তবে কিভাবে বলবো তা বুঝতে পারছি না। বলেন, সমস্যা নেই, নির্ভয়ে বলে ফেলুন। এরপর মেয়েটা আমার সামনে হাঁটু গেড়ে বসে আর হাতে ফুল নিয়ে আমাকে প্রপোজাল দিয়ে বসে আছে। মেয়েটা আমার সামনে হাঁটু গেড়ে বসে আর হাতে ফুল নিয়ে আমাকে প্রপোজাল দিয়ে বসে আছে। মেয়েটার কাণ্ড দেখি থ হয়ে গেলাম। ও হ্যালো আপু, এই সবের মানে কি? যেটা দেখছেন সেটাই। আসলে আপনাকে আমার অনেক ভালো লাগে, প্লিজ ফিরিয়ে দিবেন না। আমি সত্যি আপনাকে অনেক পছন্দ করি, আর যতটুকু জানি আপনিও সিঙ্গেল। দেখেন আপু, আমাকে ক্ষমা করেন। আপাতত এই জিনিসে জীবন জড়াতে চাই না, মাফ করেন আর রাস্তা নাপুন। প্লিজ, আমি সত্যি আপনাকে অনেক ভালোবাসি, কিন্তু বলতে পারি নাই। তবে আজ সাহস করে আপনাকে আমার মনের কথাটা বললাম। আমি জানি আপনার মনে হয়তো হারানোর ভয় কাজ করতেছে, কিন্তু বিশ্বাস করেন আমি কোনোদিনও আপনাকে ছেড়ে যাব না। ও তাই নাকি? ওয়াও, এখানে তো সেই লেভেলের রোম্যান্টিকতা চলতেছে। মায়ের যদি খেতে না চাস সোজা কেটে পড়। আমি দেখলাম অরিন এখানে উপস্থিত, আর সেই এই কথাগুলো বলল। কেন কেটে পড়ব? আমি আমার উত্তর শুনে তবেই যাব।
উত্তর আমিই দিয়ে দিলাম। আর তোর প্রতি কোনো ইন্টারেস্ট নাই। এবার কেটে পড় এখান থেকে। এই কথাটা অন্তর বলুক, তাহলেই মানব। তুমি বললে তো হবে না। আমি যেটা বলবো সেটাই হবে। যা এখান থেকে, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। অন্তর, প্লিজ উত্তর দাও। তোর উত্তরের গোষ্ঠীকে আমি। বলি অরিন সেই মেয়েটার কাছে যেতে লাগে। পরিস্থিতি মোটেও ভালো লাগতেছে না, তাই আমি অরিনকে গিয়ে ধরে ফেলি। অন্তর ছাড়ো আমাকে। অরিন নিজেকে ছাড়াতে ছাড়াতে বলে, বাদ দেন, আর আপনি যান এখান থেকে, না হলে পরে যা ঘটবে আপনাকে দোষারোপ করবেন না। আগে উত্তরটা দাও। তোর উত্তরের গোষ্ঠীটা কিলাই। দাঁড়া তুই। অরিন আমার থেকে নিজেকে ছাড়িয়ে নিতে চাচ্ছে, কিন্তু সে পারছে না। কিন্তু যেভাবে টানাটানি করতেছে আমি আর কিছুক্ষণ মাত্রই ধরে রাখতে পারবো। তাই আমিও এবার ডিরেক্ট অরিনকে আমার দিকে টান মেরে বুকে নিয়ে নিই আর শক্ত করে জড়িয়ে ধরি। এছাড়া আর কোনো উপায় নেই অরিনকে আটকে রাখার। অন্তর ছাড়ো আমাকে। আগে শান্ত হন। আর আপু, আমি আপনাকে বারণ করতে দিলাম, আর প্লিজ চলে যান এখান থেকে, না হলে সমস্যার সম্মুখীন হবেন। আমি অরিনকে জড়িয়ে ধরা অবস্থায় বলি। মেয়েটাও সেখান থেকে চলে যায় আর অরিন শান্ত হয়ে বুকের সাথে মাথা মিলিয়ে আসি, আর সেও এবার আমাকে জড়িয়ে ধরে। মেয়েটা যেতে দেখি আমি অরিনকে ছেড়ে দিলাম, কিন্তু সে দাঁড়ানো অবস্থায় আমাকে জড়িয়ে ধরে আছে। সেও চোখ বন্ধ করে আছে। আমি নিজেকে ছাড়িয়ে দিলাম, তবে দেখলাম অরিন একদম শান্তভাবেই দাঁড়িয়ে আছে। কোনো কথা নেই, বরং তার চেহারায় লজ্জা দেখতে পাচ্ছি, আর তার ঠোঁটে একটা মিষ্টি হাসি দেখতে পাচ্ছি আমি। সরি, আসলে আপনাকে ওইভাবে না ধরলেই আটকানো যেত না। সমস্যা নাই, তুমিই তো ধরছো, এতে সরি বলার কি আছে? মানে? কিছু না, এখন বসো। এরই মধ্যে আশা ও তানবীর উপস্থিত। কিরে, কি চলতেছে? আরে বলিস না, একটা ইতিহাস তৈরি হয়ে গেছি। দোস্ত, তোর জন্য এটা স্বাভাবিকভাবে সকলের সাথে মিশে মিশে কথা বলিস, যে কোনো মেয়ে তোর প্রতি ফিদা হবেই। তারপর আমি ওদের সব খুলে বললাম। তাহলে মনে হচ্ছে কাল থেকে গুন্ডাদের মতো শুরু করে দিব, কথায় কথায় ধমক দিব, যেমনটা অরিন আগে করতো আর কি। অন্তর, আমাকে পচাচ্ছ? ভালো হচ্ছে না কিন্তু। পরে উল্টাপাল্টা একটা কাজ করে বসে থাকলে কিছু বলতে পারবা না। কী বা আর করবেন, সেই লেডি গুন্ডি হবেন, আর কি আর সবার উপর হুকুমতি করে বেড়াবেন। তবে আমি ভালোই থাকবো। তোমার কথা কিছুটা সত্যি, কিছুটা ভুল। আমি গুন্ডি হলেই সকলের উপর হুকুমতি করব না, একজনের উপর হুকুমতি করলেই হবে আমার। কার উপরে হুকুমতি করতে চাস অরিন? আছে আছে, একজন আছে। ক্লাসের টাইম হয়ে গেছে, পরে কথাবার্তা বলিয়েন আপনারা। চল। আমরা চারজনই ক্লাসের দিকে চলে যাই। আর 3 মাসে অরিন আমাদের সাথে একেবারে মিশে গেছে। সে আগে যাদের সাথে কথা বলতো, মিশতো, তাদের থেকে এখন দূরেই থাকে। আর আমারও একটা অভ্যাস রয়ে গেল, আমি এখনও আশা ও অরিনকে আপনি আপনি করেই বলি। আসলে মেয়েদের ক্ষেত্রে কথা বলতে গেলে কেন জানি অন্যরকম লাগে আমার। ক্লাসে গিয়ে বসে পড়ি, আর সেখানেও আড্ডা শুরু। স্যার আসা মাত্রই বাকি সব বন্ধ করি, ক্লাসে মনোযোগ দিলাম। ক্লাস শেষ, আমরা আবার কথা বলতে বলতে বের হচ্ছি। এমন সময় আব্বু কল দিল। আমি একটু আসতেছি, তাদের বলি সেখান থেকে চলে গেলাম আর কল রিসিভ করলাম। হ্যালো আব্বু, আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। কিরে ফাজিল পোলা, আমাদের কথা মনে পড়ে না তোর? জানিস কত মিস করি তোকে। কেন মিস করো? আমি বাসায় গেলে তো তোমার ঝামেলা, আমার জন্যই তো আম্মুর সাথে ঝাড়ি খাও। এখন তো শান্তিতেই আছো। তোর বেটা, সেটাও এক প্রকার ভালোবাসা। আচ্ছা শোন, বাড়িতে আয় না কয়েকদিনের জন্য। তুমি আর আম্মু মিলে কি একই প্ল্যান করেছো নাকি? হুম। কেন, কি হয়েছে? কি বলে তোর আম্মু? আম্মু কল দিয়ে বলতেছি বাড়িতে যাইতে। আসলে আমি ওইটাই চিন্তা করতেছি বাড়িতে যাওয়ার। তাহলে চলে আয়। দেখি। আচ্ছা আব্বু, রাখি, ভালো থাকিও, খোদা হাফেজ। খোদা হাফেজ, ভালো থাকিস ও নিজের খেয়াল রাখিস। বলি কল কেটে দিল। আসলে অনেক দিন হলো বাড়ি যাই না। আমিও মোবাইল পকেটে ঢুকিয়ে চলে গেলাম তাদের কাছে।
কিরে কল দিছিস? আব্বু কল দিছিল, কেমন আছি, কি করি, পড়াশোনা এসব জিজ্ঞাসা করে। ও ভালো, বাড়িতে যাইতে বলে নাই? বলেছি, কিন্তু এখন না, পরে যাব। একা যাবি না আমিও যাব তোর সাথে? আমিও যাব। আমি তো যাবই। একটু শ্বশুর বাড়িটা দেখে আসতে হবে না আমাকে? কি? উম, কিছু না, এমনি একটু মজা করে বললাম আর কি। অরিনের কথাটা শুনি আমি থো হয়ে গিয়েছিলাম। এরপর ক্যাম্পাসের আড্ডায় মেতে রইলাম। আচ্ছা আমি যাই, একটু কাজ আছে আমার। আচ্ছা দোস্ত, আমি একটু তোর সাথে যাব। চল তাহলে। আমি আর তানবীর অরিনও আসার থেকে বিদায় নিয়ে চলে যেতে লাগি আমার ভাড়া করা বাসায়। দোস্ত এখনো বললি না সেই কথাটা। কোনটা? তুই কে বা তোর আসল পরিচয় কি? ঠিক আছে, তাহলে এক কাজ কর, তুই বাড়ি গিয়ে কিছু জামা কাপড় নিয়ে ব্যাগ গুছিয়ে নে। আজকে তোর সেই প্রশ্নের উত্তর দিয়ে দিব। তার মানে তুই কোথাও যাওয়ার প্ল্যান করে আসিস? হ্যাঁ, এখন তাড়াতাড়ি যা। ঠিক আছে, আমি ব্যাগ গুছিয়ে আসতেছি। আসতে হবে না, তুই ব্যাগ গুছিয়ে তোর বাসায় থাক, সেখান থেকেই তোকে নিব। এখন যা তাড়াতাড়ি। তানবীর তার বাসায় চলে গেল, আর আমিও আমার ভাড়া বাসায় গিয়ে ব্যাগ গুছিয়ে নিলাম। চিন্তা করলাম কাউকে না বলি বাসায় চলে যাব, যাতে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন না হতে হয়। কিন্তু তানবীর 3 মাস ধরে আমার কান ঝালাফালা করে দিল। তাই এখন তাকে সত্যটা বলে একটু চাপ কমিয়ে নিতে চাই। আমিও ব্যাগ গুছিয়ে নিলাম আর একজনকে একটা কল দিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। রফিক আঙ্কেল, আপনি কোথায়? আলাইকুম সালাম। আমি তো আছি, কেন? জি, আমার গাড়ি নিয়ে বর্তমানে আমি যেখানে থাকি সেখানে আসেন তো। ঠিক আছে বাবা, আমি আসতেছি। কল কেটেই আমি তানবীরকে কল দিলাম। কি রে, সব রেডি করেছিস? হুম হুম। হ্যাঁ সব শেষ। কোথায় তুই? ওয়েট কর, আসতেছি বলি কল কেটে দিলাম। আর কিছুক্ষণের মধ্যেই গাড়ির হর্ন শুনতে পেলাম। আমিও ব্যাগ নিয়ে গাড়ির কাছে গেলাম। বাবা তুমি কষ্ট করতেছো কেন? আমাকে দাও, আমি রাখি। আঙ্কেল, আপনি ভালো করেই জানেন আমি নিজেরটা নিজেই করি, না পারলে তবেই সাহায্য নিই। আমি ব্যাগগুলো গাড়ির মধ্যে রাখলাম। আঙ্কেল, আমাদের আগে এক জায়গায় যেতে হবে, সেখানে থেকে একজনকে নিব, তারপর বাড়িতে যাব। ঠিক আছে বাবা, তুমি বসো, আমি গাড়ি চালাই। আঙ্কেল, আপনি বসেন, আমি গাড়ি চালাই। অনেক দিন হয়েছে গাড়ি চালাই না, আজ অনেক দিন পরে নিজের গাড়িটা পেলাম। আপনি পিছনে বসে পড়েন। আমার কথা মতো আঙ্কেল পিছনে বসে পড়ে, আর আমিও গাড়িটা নিয়ে রওনা দিলাম তানবীরের বাসার উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই তানবীরের বাসার সামনে পৌঁছে গেলাম আর তাকে কল দিয়ে আসতে বলি। সেও আগে ব্যাগ নিয়ে আসে, কিন্তু কাকে যেন খুঁজতে লাগে। আমি গাড়ির গ্লাস দিয়ে দেখাতে হয়তো ভিতরে আমি আছি যে সে খেয়াল করে নাই, তবে সে অবাক চোখে গাড়ির দিকে তাকিয়ে আছে। আমিও গাড়ির গ্লাস নামিয়ে দিলাম। এভাবে না দেখে গাড়িতে আয় শালা। অন্তর তুই? এইটা কার গাড়ি? আর এটাতে তো দেখে অনেক দামি মনে হচ্ছে। আর তুই বা এখানে কি করতেছিস? তানবীর অবাক হয়ে, বক বক বন্ধ কর, গাড়িতে বয় শালা। কিন্তু তানবীর আমার দিকে হা করে তাকিয়ে আসি। ধুর বেটা, টাইম নষ্ট করিস না, বয় তাড়াতাড়ি। তানবীর শুধু একটা কাঁধে ব্যাগ নাই, আর সেই ব্যাগ নিয়ে আমার পাশে বসে পড়ি। আর আমিও গাড়ি চালাতে লাগি, তবে সে অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছি। ভাই এটা কার গাড়ি? যে গাড়ি চালাচ্ছে গাড়িটা তারই। পেছন থেকে রফিক আঙ্কেল কথাগুলো বলে। তানবীর পিছনে তাকিয়ে অবাক হয়ে যাই। অন্তর কে উনি? আমার একটা আঙ্কেল হয়, এবার চুপ থাক। শালা জানি না কি হচ্ছে আমার সাথে, একটা থেকে একটা সব খেয়েই যাচ্ছি। কিছুক্ষণ আগেই শুনলাম শহরের টপ বিজনেসম্যান রফিকুর রহমানের ছেলে নাকি আমাদের সাথে আমাদের কলেজে পড়ে। আরও একটা শকিং নিউজ হলো সামনে কলেজের প্রোগ্রামে উনি নাকি আসবে কলেজে। অনেক ইচ্ছা ওনার সাথে দেখা করার, একটা ছবি তোলার। আমারও ইচ্ছা একদিন আমিও ওনার মতো বিজনেসম্যান হব। কিন্তু আজকে তোর ব্যাপারটা দেখি তো হয়ে গেলাম। শালা কার গাড়ি ভাড়া করে আনছিস তুই? ওর গাড়ি ও কেন ভাড়া করবে? আর কথা রইল শরীফুর রহমান সাহেবের, তিনি তো। আমি আঙ্কেলের কথা থামিয়ে দিলাম। আঙ্কেল বাদ দাও তো, সেটা বলা লাগবে না। আর এই তুই শালা এত বকবক করিস কেন? মাথা তো পুরাই হ্যাং করে দিলি, একদম চুপ থাক। কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের বাড়িতে পৌঁছে গেলাম আর গেটের সামনে গাড়ি থামিয়ে দিলাম। আর গাড়ির হর্ন দিতেই গেট খুলে দিল
দেখলাম তানবীর হা হয়ে তাকিয়ে আছে। শালা মুখ বন্ধ কর, মশা ঢুকে যাবে তো। শালা, এটা তো শফিকুর রহমানের বাড়ি। তানবীর অবাক হয়ে, কে বলেছি? শালা, এটা আমার বাড়ি। না, এটা শফিকুর রহমানের বাড়ি। তোর বাড়ি কি করে হবে এটা? আমি তার কথায় কান্না দিয়ে গাড়ির বাহির থেকে ভিতরে ঢুকালাম। 1 মিনিট, নাকি তুই শফিকুর রহমান স্যারের ছেলে? কে বলেছি আমি শফিকুর রহমানের ছেলে? তিনি আমার আব্বু হয়, আবুল। কি? আমি দেখলাম তানবীর মনে হয় শেষ। তাকে দেখে মনে হচ্ছে সে 440 ভোল্টের শখে বেঁকা হয়ে গেল। আমিও গাড়ির দরজার সামনে নিয়ে থামালাম। আর তানবীর তো মনে হয় পুরাই আঁকড়ে গেছে। ওই হারামি, ব্যাগ নি আর বাহির হও গাড়ি থেকে, নাকি গাড়িতেই রাত কাটাবি। তানবীরের মুখে কোনো কথা নেই। গাড়ির পানির বোতল ছিল, সেটা নিয়ে হাতের মধ্যে পানি দিয়ে শালার মুখে মেরে দিলাম। আর সেও লাফ দিয়ে ওঠে। কি রে, কোন জগতে হারিয়ে গেছলি? হুম। শালা, তোরে আমি কোনো মাফিয়া বা গ্যাংস্টার টাইপের কেউ মনে করেছিলাম, কিন্তু তুই যে এই প্রজাতির জিনিস হবি কে জানতো। এত বড়লোক হওয়ার পরেও তুই কিভাবে এই খ্যাত পেয়েছিলি? এটাই আমি। এবার চল ভিতরে। আমি ব্যাগ নিয়ে তানবীর সহ ভিতরে গেলাম। আম্মু আমাকে দেখি শক খেয়ে গেল। আপু, তুই আসছিস? না তো, আমার ভূত এসেছে বলি আম্মুকে জড়িয়ে ধরলাম। আম্মু আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আসি। আর কিছুক্ষণের মধ্যে আমার বোনও উপস্থিত। ভাইয়া তুই? কেমন আছিস? ভালো। তোর কি অবস্থা? আমিও ভালোই আছি। তার আগেই একজনের সাথে দেখা করতে চাই। তানবীর, এই দিকে আই। তানবীর আমার কাছে আসি। আম্মু, এই হলো তানবীর, আমার কলেজের বন্ধু। আন্টি, আসসালামু আলাইকুম। কেমন আছেন? জি আন্টি, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তোরা পরে কথা বলিস। বাবা তুই যা, ফ্রেশ হয়ে আয়। বাবা তুই তানভীরকে নিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি খাবার রেডি করতেছি। আমি তানবীরের নিয়ে আমার রুমে চলে গেলাম। তানবীর আমার রুমের দিকে হা হয়ে তাকিয়ে আছে। ভাই রে ভাই, এত বড়লোক হওয়ার পরেও সাধারণ জীবনযাপন করছিস কেন তুই? দেখ ভাই, এইসব নিয়ে শো অফ করে লাভ কি? শেষমেশ তো দুহাত মাটির নিচে যাবে, কাফনও আমার নেকি হয়েই যাবে। আর এমনই শো অফ করতে ভালো লাগে না। আর কথা বলিস না, নি ফ্রেশ হয়ে নি। আমার কথা শুনি তানবীর ফ্রেশ হয়ে নিল। এরপর আমিও ফ্রেশ হয়ে নিলাম। এরপর হাত মুখ মুছে চলে গেলাম দুপুরের খাবার খেতে। খাওয়া দাওয়া শেষ করেই তানবীরকে নিয়ে রুমে গেলাম আর রেস্ট করতে লাগলাম। আমি চোখ বন্ধ করে শোয়াতেই আমার ঘুম চলে আসে। সন্ধ্যাবেলা আমি উঠি আর দেখলাম তানবীর শালো ঘুমের মধ্যে আছি। আমিও উঠি, একটু ফ্রেশ হয়ে নিচে এলে হলরুমের দিকে যেতে লাগি। কি রে বাবা, উঠছিস? হ্যাঁ, উঠলাম। তানভীর কোথায়? এখনো ঘুম, ডাকি নাই। আম্মু, মনে হচ্ছে বাসায় কেউ এসেছে। হ্যাঁ, তোর আব্বু আসছে, আর কিছু লোক আসছে তোর আব্বুর সাথে দেখা করতে। হো, তুই বয়, আমি নাস্তা দিচ্ছি। না আম্মু, তানবীর সহ নাস্তা করব, এখন না। আমিও হলরুমের দিকে যেতে লাগি, কারণ আমি কোনো চেনা মানুষের গলার আওয়াজ শুনতে পাচ্ছি। আমি একটু এগিয়ে যেতেই একজনকে দেখলাম, আর তাকে দেখেই দিলাম উল্টো দিকে দৌড়। আমি এক দৌড়ে ওপরে উঠে রুমে ঢুকে দরজা মেরে দিলাম আর খাটে ধড়াম করে বসে পড়লাম। আমার বসাতে খাটটা নড়ে ওঠে আর তানবীরও লাফিয়ে ওঠে। ভূমিকম্প, অন্তর, ভূমিকম্প। ওই শালা, ভূমিকম্প না, আমি বসেছি, যে খাট নড়ে উঠলো। আর শালা, রাতের ঘুম কি এখনো ঘুমিয়ে দিবি নাকি? না দোস্ত, উঠতাম তো, কিন্তু শরীরে অলসতা চলে আসছে, তাই আর কি। কিন্তু তোকে অন্য রকম দেখাচ্ছে কেন? মনে হয় কিছু থেকে শখে আসছিস। ঠিক বুঝেছিস, শখ খাওয়ার মতো কাণ্ড ঘটে আসে। কেন, কি হয়েছে? আব্বু বাসায় এসেছে। শালা, এটা শখ খাওয়ার কি আছে? তোর আব্বু তো বাসায় আসবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। তানভীর যা, শালা পুরো কথা তো শোন। আব্বু বাসায় এসেছে ঠিক, আর আব্বুর সাথে দেখা করতে দুজন লোকও বাসায় আসছে। তো তুই এখন কি বোঝাতে চাইছিস? লোক তোরে দেখি ফিদা হয়ে গেছে, তোরে মেয়ের জামাই বানাইতে চাইছে? এক লাথি দিমু। শালা কথায় কথায় বাম হাত ঢুকাস। আব্বুর সাথে দুজন লোক তো দেখা করতে আসছে, কিন্তু তাদের মধ্যে একজন আমাদের পরিচিত, মানে আমাদের দুজনকে চিনি। আর তাকে দেখি সেই লেভেলে দৌড় দিয়ে পালিয়ে আসলাম। দেখলে তো আমার সত্যিকারের পরিচয়টা পেয়ে যেত। কে সে?
কার কথা বলতেছিস তুই? সে আর কেউ না, তোমাদের থুক্কু, আমাদের এলাকার এমপি ও অরিনের আব্বু, এমপি মোশাররফ হোসেন। কে? কিন্তু তিনি এখানে কি করতেছে? শালা, এমনভাবে জিজ্ঞাসা করতেছিস মনে হচ্ছে আমি সব জানি। শালা, আব্বুর সাথে দেখা করতে আসছে তিনি। আর এমনিও অনেক পলিটিশিয়ানরা বিজনেসম্যানদের সাথে খতিল করতে রাখতে চাই, সুযোগ সুবিধা ভোগের জন্য। হয়তো সেই রকম কোনো একটা কারণে আসছি, কিন্তু তিনি যতক্ষণ আছি আমাদের রুম থেকে বের হওয়া যাবে, বুঝছস? ঠিক আছে, তুই যা বলিস। যা তাহলে ফ্রেশ হয়ে আই। ওকে। তানভীর চলে গেল ফ্রেশ হতে, আর আমি আছি টেনশনের মধ্যে। যদি পর্দা ফাঁস হয় তাহলে তো হইছে, আমি যেভাবে থাকতে চাই সেভাবে শান্তিতে থাকতে পারবো না। আমিও শান্তভাবেই রুমে বসে আছি, কি করব বল লাগতেছে, তাই মোবাইল বের করলাম আর শুরু করে দিলাম ফেসবুকিং। নেট অন করতে নোটিফিকেশনের অভাব নেই, আজাইরা পোস্টের নোটিফিকেশনের সাথে মেসেজ নোটিফিকেশন। তবে দেখলাম অরিন মেসেজ দিছি। হাই, কি করো? লে হালুয়া, বাহ, বেটি দুটাই একই টাইমের জীবন ধ্যানাতেনা করার জন্য লেগে আসি, নাকি একটু মজা নেব। তবে একটা কথা মাথায় আসতেছি না, ইদানিং অরিন আমার সাথে একটু অন্যরকম ব্যবহার করতেছে। মানে মনে হচ্ছে তার মনে আমার জন্য কিছু একটা চলতেছে। ব্যাপারটা জানতে হবে আমাকে, দাঁড়াও। আমি অরিনের মেসেজের রিপ্লাই দিলাম, এই তো আছি আর কি একজনের সাথে। আপনি কি করেন? নাস্তা করেছেন? হুম। হ্যাঁ, করছি। কার সাথে আছো তুমি? জি, আমার একটা বান্ধবীর সাথে আছি, তার বাসায় আসলাম। কে? আশার বাসায় গেছো? না, আসে না, আরও একটা আছি, আমার অনেক পুরনো বান্ধবী, তার নাম ঈশিতা। ঈশিতা? কে ঈশিতা? কোথায় থাকে সে? আর তুমি এখন কোথায় আছো? এই, ভিডিও কল দিচ্ছি, কল রিসিভ করো। বলতে না বলতেই ভিডিও কল চলে আসলো, আমিও কেটে দিলাম। আরে আরে করেন কি? সে দেখলে কি না কি ভাববেই। আর তাছাড়াও আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? বান্ধবীর বাসায় তো আসলাম, এটাতে অসুবিধা কোথায়? অসুবিধা কোথায় মানে? তোমাকে আমি আগেও বারণ করছিলাম, আমি আর আশা ছাড়া অন্য কোনো মেয়ের সাথে যাতে তোমাকে না দেখি। আর তুই কি না, কোথায় আছিস তুই? আরে আজব, তুই তোকারি করতেছেন কেন? আর আমি যা ইচ্ছা করব, এতে আপনারই তো সমস্যা কেন? আমার লাইফ আমি যা খুশি করব, যার সাথে ইচ্ছা তার সাথে মিশবো। আর আপনি আমার লাইফে হুকুমতি করতেছেন কেন? তোর লাইফে হুকুম করার অধিকার আছে আমার। আর সোজা মেসে যা আর আমাকে কল দে, না হলে কোথায় আছিস বল, আমি আসবো তোর কাছে। বলা যাবে না। আর আপনার বেহাবাই আমার সুবিধা লাগতেছে না। আপনি আমাকে তুই তোকারি করতেছেন কেন? আমি যার সাথে ইচ্ছা তার সাথে থাকবো, যার বাসায় যাব আপনার জ্বলতেছে কেন? দেখুন, আমার পার্সোনাল লাইফে নাক গলাবেন না। আপনি যে অন্যদের সাথে কথা বলেন তখন তো আমি বারণ করি না, তাহলে আপনি আমার ক্ষেত্রে কেন এমন করতেছেন? আর আপনি কি আমার জেফ লাগেন নাকি? দেখুন, আমার পার্সোনাল লাইফে নাক গলাবেন না, বলে দিলাম। দেখলাম আমার মেসেজ সিন হলো, কিন্তু রিপ্লাই হচ্ছে না। আমিও নেট অফ করে দিলাম, আর তখনই দরজায় কে নক করলো। আব্বু, তুই ভিতরে আছিস? হ্যাঁ আম্মু, আছি, ভিতরে আসো। আমার কথা শুনি আম্মু ভিতরে আসে, আর হাতে নাস্তার ট্রে, সাথে আব্বুও রুমে আসলো। কেমন আছিস আমার ফাজিল ছেলেটা? আলহামদুলিল্লাহ ভালো, তোমার কি খবর? আমিও ভালো আছি। আমি দেখলাম তানভীর আব্বুর দিকে হা হয়ে তাকিয়ে আছে। অন্তর, ওই কে? আব্বু তানভীরের কথা জিজ্ঞাসা করলো। আব্বু, এ হলো আমার কলেজের বন্ধু তানভীর। আর তানভীর তোমাকে ভালো করেই চিনি, তোমার ভক্ত। তোমার সাথে দেখা করার জন্য সে পাগল হয়ে আছে, বলে তোমার সাথে নাকি ছবি তুলবে। কি বলিস? বিজনেসম্যানদের আবার ভক্ত হয় নাকি? জি স্যার, আমি আপনার অনেক বড় ভক্ত। স্যার, আপনার সাথে দেখা করার অনেক ইচ্ছে ছিল, কিন্তু স্যার আমি জানতামই না অন্তর আপনার ছেলে। আসলে ও এমন গেট আপ নিয়েছিল, আমি কেন, কেউ বুঝতেই পারবে না। রিল্যাক্স তানভীর, আর আমাকে স্যার ডাকা বন্ধ করো। আমাকে আঙ্কেল ডাকলে খুশি হব। স্যার শব্দটা শুনতে শুনতে কান গেছে গা আমার। ঠিক আছে স্যার। ও সরি আঙ্কেল। গুড, এখনো নাস্তা করে নাও।
আর তুই আমাকে বলিস নাই কেন আজকে আসবি যে? সারপ্রাইজ। তোর সারপ্রাইজ শব্দটা শুনলে কিছু মনে পড়ে আমার। পকেট থেকে টাকা নেওয়ার পর জিজ্ঞেস করে তুই বলিস সারপ্রাইজ, আর আজ আবার এই শব্দটা শুনতে হলো। এটাই হিসাব বিজ্ঞান। তোর হিসেব বিজ্ঞান তো আমি। থাক থাক, কান দিও না। নাস্তা করছো তোমরা সবাই? না করব। তাহলে নাস্তা এখানে নিয়ে আসছো কেন? চলো নিচে চলো। মেহমান ছিল তাই এখানে নিয়ে আসলাম। পরে তোর আব্বুও আমার সাথে আছে আর বলে তারা নাকি চলে গেছে। যাক বাবা, ভালোই হলো। তো চলো ডাইনিং রুমে। আমরা ডাইনিং রুমে চলে গেলাম আর সেখানে কথা বলতে বলতে চা নাস্তা করলাম। তো অন্তর কয়েকদিন থাকবি নাকি একেবারের জন্য চলে আসছিস? না আব্বু, জাস্ট 3টা দিন থাকবো। আর এই 3 দিন কলেজের দিকে ভুলেও যাব না। ঠিক আছে, তুই যা ভালো বুঝিস, কিন্তু এই 3 দিন শুধু আমাদের সময় দিতে হবে তোকে ভাইয়া। ঠিক আছে, এই 3 দিন ঘরবন্দি জীবনযাপন করব। হা হা হা। 3টা দিন তাদের সাথে ঘরবন্দি অবস্থায় কাটিয়ে দিলাম। 3 দিন পর। তানভীর, কিভাবে করলি সোজা চেক অ্যান্ড মেট? মাশাল্লাহ, দারুণ দাবা খেলিস তুই। থ্যাংক ইউ আঙ্কেল। তবে আপনিও দারুণ চাল চালছিলেন, কিন্তু একটা মিস্টেক করে বসেছিলেন। আপনি রাজাকে যে পজিশনে রাখছিলেন সেটা তার আগে আপনার 6টি গুটি দিয়ে ব্লক করা ছিল। তুই আসলে একটা জিনিস, ভেরি গুড। এই 3 দিন তানবীরও আমার পরিবারের মানুষদের সাথে ভালোই ভাব জমে গেল। তানবীর যে বাইরের কেউ না তা মনেই হয়নি। সে আমাদের সকলের সাথে অনেক ফ্রেন্ডলি বিহেভ করে। আর আম্মু তো আছেই, এসেটাও কম না। আম্মু আব্বু কাজ থাকা অবস্থায় আমরা 3টা ভালোই সময় পার করলাম। আব্বু, আজকে আমরা চলে যাব, মনে আছে? মনে আছে রে, তবে আরো কিছুদিন থাকলে ভালো হতো। না, 3 দিন কলেজে যাই নাই। কলেজের অ্যাপ্লিকেশন দিতে হবে। আর এমনিতেও কলেজের ক্লাসগুলো মিস করা ঠিক হচ্ছে না। অনেকদিন মিস করলাম, আবার ক্লাসে যাওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, তুই যা বলিস। তানভীর চল, ব্যাগ রেডি করতে হবে। আমি তানভীরকে নিয়ে রুমে গিয়ে ব্যাগ রেডি করতে লাগি। এই 3 দিন অরিনের সাথে একদম কমই কথা বলি। আশার সাথেও কথা হয়, তবে অরিনের সাথে কম করেই কথা বলি। যাই হোক, কলেজে গেলে আবার আগের মতো কথা বলবো। এখানে কথা কম বলার কারণ হচ্ছে অরিন কথায় কথায় আমি কোথায় আছি আর কলেজে আসি নাই কেন এই সবে জিজ্ঞাসা করতো। আমিও বলেছিলাম একটা গুরুত্বপূর্ণ কাজে বাড়িতে গেছি, কিন্তু সে তো আর এটা জানি না আমার বাড়ি এই শহরেই, আর আমি কে সেটাও জানি না। আমাদের ব্যাগ রেডি করা শেষ, আমরাও ব্যাগ নিয়ে নিচে চলে আসলাম। আমাদের গাড়িও রেডি আছে। আম্মু আব্বু, আমরা আসি, আবার দেখা হবে। সাবধানে যাবি বাবা, আর গেলে একটা কল দিস। আম্মু কাঁদো কাঁদো গলায় কথাগুলো বলল। আরে আম্মু, বেশিক্ষণের রাস্তা না, আর আমি তো সারা জীবনের জন্য চলে যাচ্ছি না, আবার আসবো তো। কান্না করতেছো কেন তুমি? আম্মু আমাকে জড়িয়ে ধরে আর কান্না করতে লাগে। আমিও আম্মুকে শক্ত করে জড়িয়ে ধরি। জানি আম্মু আব্বু আমাদের অনেক ভালোবাসে, তাই চলে যেতে দেখে এমনটা করতেছে। এরপর তাদের থেকে বিদায় নিয়ে গাড়িতে বসে পড়ি, আর গাড়িও চলতে লাগে তার গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের গন্তব্য প্রথম জায়গা হলো তানবীরের বাড়িতে। গাড়ি চলতেছে। তানবীর, হ্যাঁ অন্তর বল। আমার সত্যটা তো তুই জানিস, কিন্তু ভুলেও যাতে এটা মুখ দিয়ে না বের হয়। ঠিক আছে দোস্ত। আমরা কিছুক্ষণের মধ্যে তানবীরের বাড়ির সামনে চলে আসলাম। তারপর তানবীরও নেমে যায় ও তাকে বিদায় জানিয়ে আমিও আমার বাসায় চলে আসলাম, মানে আমার মেসে। আমাকে আমার মেসের সামনে ব্যাগ সহ নামিয়ে দেওয়ার পর এরপর গাড়ি চলে যায়, আর আমিও ব্যাগ নিয়ে মেসে চলে গেলাম। মেসের তালা খুলে ব্যাগ নিয়ে ভিতরে প্রবেশ করলাম। রাতের খাবার খেয়ে আসছি, তাই এখন আর খাবার রান্না করতে হবে না। তাই ব্যাগ এক সাইড করে রেখে আমি খাটে হেলিয়ে পড়ি আর ঘুমিয়ে যাই। সকালবেলা আমি উঠে ফ্রেশ হই, কলেজের ব্যাগ গুছিয়ে নিই। বাসার থেকে আসার সময় আম্মু আমার জন্য পিঠা দেয়, সেটা হালকা গরম করে খেয়ে নিলাম, আর মেসে তালা মেরে চলে গেলাম কলেজে। কলেজে গিয়ে ক্যাম্পাসের দিকে গেলাম, দেখলাম কেউই আসে নাই, তাই ক্লাসরুমের দিকে যেতে লাগি। ক্লাসরুমের কাছে আসতেই হঠাৎ কেউ একজন আমার হাত ধরে টান মেরে আমাকে টান নিয়ে যেতে লাগে, আর একটা খালি রুমে নিয়ে গিয়ে দরজা লক করে দেয়। আমিও দেখলাম যে আমার হাত টেনে নিয়ে আসি সে আর কেউ না, অরিন।
এইসবের মানে কি? অরিন আমার কাছে এসেই আমাকে রুমের ভিতরে দেওয়ালের সাথে লাগিয়ে তার দু হাত আমার মাথার দুপাশ বরাবর দেওয়ালের সাথে রাখি আর তার মুখ আমার মুখের একদম কাছে নিয়ে আসি। বলতে 3 ইঞ্চি দূরত্বে আছি। এইসব কি করতেছেন আপনি? আই লাভ ইউ। অরিনের কথাটা শুনি থমকে গেলাম আমি। কি বলতেছেন আপনি? মাথা ঠিক আছে তো আপনার? আই লাভ ইউ। আমি অরিনের চেহারাটা খেয়াল করলাম। তার চোখের নিচে কালি জমে আসে। মানে অরিন কান্না করছিল, কিন্তু কেন? আর অরিনের মাথা কি গেছে নাকি? কি যাতা বলতেছে সে? আপনার মাথা গেছে নাকি? আপনি আমাকে এইসব বলতেছেন কেন? আপনি তো আমার সম্পর্কে জানেন, তাহলে কেন এসব বলতেছেন? আমি তোমাকে ভালোবাসি, তুমি যেমনটাই হও না কেন, যাই হও না কেন। মোট কথা আমি তোমাকে ভালোবাসি। পারবো না তোমাকে ছাড়া থাকতে, পারবো না তোমাকে অন্য কারোর হয়ে দেখতে। আরে কান্না করতেছেন কেন? আমার পরিস্থিতি বুঝেন। আমার আপনার জায়গা না। আপনি হচ্ছেন শহরের এমপির মেয়ে, আর আমি কিনা একজন ড্রাইভারের ছেলে। তাহলে কি করি বা আপনার সাথে আমার? প্লিজ, হয়তো আপনি আবেগে চলে গেছেন। আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখুন। চুপ করো তুমি। আর একবার নিজেকে তুচ্ছ করে কথা বলবা তো ভালো হবে না, বলে দিলাম। আরে আপনি রেগে যাচ্ছেন কেন? আর দেখুন, আমার সাথে আপনার জমে না। আমার সাথে আপনি থাকতে পারবেন না। আমি পারবো অন্তর, অনেক বেশি ভালোবাসি তোমাকে। তোমাকে অন্য কোনো মেয়ের সাথে দেখলে আমার সহ্য হয় না, খুব কষ্ট হয় আমার। এমনকি আশার সাথে থাকতে দেখলেও। কিন্তু আশা কথাটা বললে তুমি রেগে কিন্তু আশার কথাটা বললে তুমি রেগে যাবা, তাই বলি না। কিন্তু আমি সত্যিই তোমাকে ভালোবাসি, হারাতে পারবো না। যদি তোমাকে না পাই মরেই যাব। তোমাকে প্রতিটা মুহূর্তে পাশে চাই আমি অন্তর, অনেক ভালোবাসি। ফিরিয়ে দিও না মেয়ে, মরেই যাব আমি তোমাকে না পেলে। সত্যিই কি আমাকে ভালোবাসেন? পারবেন সকলের পরিস্থিতি আমার পাশে থাকতে? নিজের যথাসাধ্য চেষ্টা করব তোমার পাশে থাকার। শুধু আমাকে ফিরিয়ে দিও না। অনেক বেশি ভালোবেসে ফেলেছি তোমাকে, পারবো না তোমাকে ছাড়া থাকতে। 3টা মাস তোমার সাথে থেকে বুঝতে পারলাম আমি গুরুত্ব। তোমার সাথে থেকে তোমার মন মানসিকতা দেখে আমাকে তোমার প্রতি আকর্ষিত করে। আর এখন মন চাই সারা জীবন তোমার সাথে পাশে থাকতে। প্লিজ তোমার মনের জায়গা দাও আমাকে, পারবো না তোমাকে ছাড়া থাকতে আমি। শুধু একবার বলো ভালোবাসবে আমাকে। দেখুন, আমার মধ্যে কিছুই নেই, না আছে কোনো হাইফাই কোয়ালিটি। আমি সাধারণ একটা ছেলে। দেখেন, আমাকে কোনো কোয়ালিটি আছে আমার? না আমার জামা কাপড়ের কোয়ালিটি আছে। আর আমাকে আপনার পাশে দেখলে লোকে কি বলবে? এমপির সুন্দরী মেয়ে কোথায় থেকে একটা খ্যাত ধরে নিয়ে আসলো। আর আপনার বাবাও আমাকে মেনে নেবে না। আর আগের থেকেও আমার উপর রাগ আছে ওনার। আমি চাইলে আমার বাবা মানতে তোমাকে বাধ্য। আর কথা রইল সমাজের। কিসের সমাজ? আমি এই সমাজ মানি না। আর সমাজে কি আমাকে খাওয়ায় নাকি পড়ায়? আমি সমাজের পরোয়া করি না। আমি শুধু তোমাকেই চাই, যে কোনো মূল্যেই হোক। অন্তর, বড্ড ভালোবাসি। খুব ভয় হয় তোমাকে যদি হারিয়ে ফেলি আমি থাকতে পারবো না। আর তুমিও তো বলছিলে একটা মানুষকে তার পোশাক ও তার বাহিরের দিক থেকে বিবেচনা করা যায় না, তার মানসিকতা দেখেই তাকে বিচার করা যায়। তাহলে তোমার ক্ষেত্রেই বা কথাটা বিপরীত হবে কেন? আর কথা বাড়াবে না, আর কথা বাড়াবে না অন্তর। কেন আর কথা বাড়াবে না অন্তর? বড্ড ভালোবাসি তোমাকে। আমি দেখলাম অরিন কথাগুলো বলি ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগে, আর আমার বুকের মধ্যে মাথা লাগিয়ে নেয়, আর আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। মনে হচ্ছে আমি কোথাও চলে যাব, আর সে আমাকে ধরে আছে যাতে কোথাও যেতে না পারি। আমি সত্যি অবাক হলাম, কাকে দেখছি আমি? এটা কি সেই অরিন যে কিনা তার বাবার এমপির পাওয়ার দিয়ে অহংকার করে বেড়াতো আর মানুষকে কষ্ট ও কাঁদিয়ে ছাড়তো? কিন্তু আজ সেই কিনা একজনের জন্য নিজের চোখের পানি অঝরে ঝরাচ্ছে। আজ অরিনের কাণ্ড দেখে হয়ে গেলাম, আর বিশ্বাস করতে পারছি না এটা সে এক সময়ের এমপির অহংকারী মেয়ে, যে কিনা বর্তমানে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে।
আজ সত্যি অরিনকে দেখে মনে হচ্ছে হয়তো অনেক বড় কিছুই পেয়ে যাচ্ছি আমি। তাকে পাই আর না পাই সেটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে তার মনের অহংকারটা দূর হলো। আল্লাহ, তোমার কাছে লাখ শুক্রিয়া, তুমি অরিনের মনের মধ্যে থাকা অহংকার দূর করে দিলে। অরিন এখনও আমাকে জড়িয়ে ধরে কেঁদেই যাচ্ছে, তবে সে জানেই না আমার মনে তার জায়গা হয়ে গেছে, আর সেটা এখনও জানি না। সে আমার যে পরিচয়টা জানে সেটাও সত্যি না, তবে আমি ওকে এটা সারপ্রাইজ দিব। আজ অরিনের কথাবার্তাগুলো শুনে খুব ভালো লাগলো। তার এই রূপ পরিবর্তন দেখে আমি অরিনের প্রতি ফিদা হয়ে গেলাম। হইছে, অনেক কান্নাকাটি করেছেন। আর সরেন আমার গায়ের থেকে, আমার গায়ে 7টা গেছে গরিবের উপর অত্যাচার। মারবো না একটা? যাও, আমি তোমাকে অনেকগুলো শার্ট প্যান্ট কিনে দিব। এখন বলো না ভালোবাসবা কিনা? অরিন জড়িয়ে ধরে কান্না করা অবস্থায়, যদি না বলি তাহলে? তাহলে আমিও অনেক দূরে হারিয়ে যাব, যেখান থেকে কেউ আমাকে আর ফিরিয়ে আনতে পারবে না। থাপ্পড় চিনেন? কেন মারবা আমাকে? সমস্যা নেই, মারো, তোমার অধিকার আছে আমাকে মারার। কেন? আপনি কি আমার বিয়ে করা বউ যে আপনার উপর অধিকার খাটাবো আমি? আর সরেন আমার গায়ের থেকে। আগে আমাকে গ্রহণ করো, আর একটু শক্ত করে জড়িয়ে ধরে বলো ভালোবাসি, তবেই থাকবো। না হলে আজকে ক্লাসে না গিয়ে এখানেই কান্না করতে থাকবো। আপনি আমাকে যেভাবে এই রুমে টেনে আনছেন, সেখানে উপস্থিত সকলে আল্লাহই জানি কি ভাবতেছে। বাইরে চলেন, না হলে তারা ইতিহাস সৃষ্টি করে দিবে। পরে বাইরে আর শান্তিতে চলাফেরা করতে পারবো না। আগে আমাকে উত্তর দিবে, তবে বের ছাড়া পাবা, তার আগে না। উত্তর দাও, ভালোবাসবে কিনা? আরে আজব, জোর করে ভালোবাসা আদায় করবেন নাকি? হুম। হ্যাঁ, প্রয়োজনে তাই করব। ক্লাসের সময় হয়ে গেছে, আর একটু সময় দেন না? ঠিক আছে, ক্লাসের পর বলবা, তবে উত্তর হ্যাঁই চাই আমি। না হলে এরপর যা করব পরে আমাকে কিছু বলতে পারবা না। অরিন আমাকে ছেড়ে দেয় আর আমরা দুজনেই রুম থেকে বের হই। অনেকেই আমার দিকে তাকিয়ে আসে, লাউ ঠেলা। জানি না কি ভাবতেছে তারা। অনেকে দেখি আবার আমাদের দিকে তাকিয়ে হাসতেছে। অরিন দেখি মুচকি মুচকি হাসতেছে, আর আমার হাল খারাপ। কোনো মতে ক্লাসে গিয়ে বসলাম। ক্লাসে বসে মোবাইলটা বের করে চিপতে লাগলাম, আর তখনই তানবীর আসে ক্লাসে আসে। কিরে, কি করিস? লুঙ্গি ডান্স করি, দেখিস না শালা কি করতেছি? অন্তর, তুমি রেগে আছো কেন? কি হয়েছে তোর? আর সকলে তোকে আর চোখে কেন দেখতেছে? নাকি তোর পর্দা ফাঁস হয়ে গেছে? পর্দা ফাঁস হয়ে গেছে মানে? কিসের পর্দা ফাঁসের কথা বলছো? না, তেমন কিছু না, এমনি কথাটা বলেছে সে। কি লুকাচ্ছ তোমরা দুজন আমার থেকে? কিছু না রে। তবে একটা জিনিস বুঝলাম না, সকলে তোকে আর চোখে দেখতেছে কেন? আরে বলিস না, আসতে না আসতেই অরিন কাণ্ড ঘটিয়ে দিল। পরে তাদের সব খুলে বললাম। কি? হ্যাঁ, যা বললাম সবই সত্য। তো এখন তুই কি অরিনকে গ্রহণ করবি? চিন্তা করতেছি, গ্রহণ করব তাকে। অন্তর, মনে রেখো, আবেগ আর ভালোবাসা দুটোই ভিন্ন। মানলাম সে তোমাকে প্রপোজ করলো, কিন্তু হয়তো সেটা আবেগের বশে হতেও পারে। আগে অরিনকে পরীক্ষা করে নিয়ে দেখো, আর এত তাড়াতাড়ি গ্রহণ করো না তাকে। আগে দেখো সে তোমাকে ভালোবাসে কিনা, তার মনে তোমার জন্য আবেগ কাজ করছে কিনা। কারণ যতটুকু তার সাথে চলাফেরা করে বুঝলাম মেয়েটা অনেক আবেগী। না, এটা আবেগ নয় আশা। অরিনের মধ্যে আমি ভালোবাসার অনুভব করেছি। যদি তার মধ্যে আবেগের কাজ করতো তাহলে আমি সেটা নিমেষেই বুঝে যেতাম। কারণ ভালোবাসা ও আবেগ বোঝার বুদ্ধি শক্তি আছে আমার। আমার কথাটা শুনে দেখলাম আশা চুপসে গেল, মানে তার মুখ কালো হয়ে গেল। কিন্তু কেন তা বুঝলাম না। দোস্ত, আমার মনে হয় সে তোকে সত্যিই ভালোবাসে, কারণ কিছুদিন যাবৎ তার মধ্যে তোর প্রতি অন্যরকম আচরণ দেখলাম। আমিও ব্যাপারটা লক্ষ্য করেছিলাম, তবে তানবীর, আমি না একটা জিনিস বুঝতে পারলাম না। আমি তো দেখতে এতটাও সুন্দর না, তাহলে অরিন কেনই বা আমাকে ভালোবাসবে? মানে কলেজে আমার থেকে আরও হ্যান্ডসাম ও গুড লুকিং ছেলে আছে, তার অভাব নেই, তাহলে আমার পিছিয়ে কেন পড়লো? ব্যাপারটা মাথায় আসলো না আমার। ব্যাপারটা অনেক সহজ, সেটা তোর ব্যবহার ও মানসিকতা দেখেই। আসলে তোর ব্যবহার ও তোর আচরণ দেখলে যে কেউ তোর সাথে মিশতে চাইবে। আর গুণ দোস্ত, নিজেকে
এভাবে তুচ্ছ করে বলবি না, মনে রাখবি আল্লাহর সৃষ্টি কোনোদিনও অসুন্দর হয় না। আর অরিনও মনে হয় তোর সেই দিকগুলো দেখেই তোর প্রতি ভালোবাসা জন্মে যায় তার মনে। দোস্ত, তুই মুখের চেহারাটা গুঞ্জন হলেই মানুষ ভালো হয় না, তা সত্যি নয়, বরং মানুষের ব্যবহার কেমন সেটা দিয়ে মানুষকে তুলনা করা যায়, তার চেহারা দিয়ে না। আমরা কথা বলতেছিলাম, তখনই ক্লাসে স্যার চলে আসি। আর আমরাও সেই টপিক বাদ দিয়ে ক্লাসে মনোযোগ দিলাম ও ক্লাস করলাম। ক্লাস শেষ করে আমরা তিনজন ক্লাসরুম থেকে বের হলাম আর হাঁটতে হাঁটতে ক্যাম্পাসের দিকে যেতে লাগি। ক্যাম্পাসের আড্ডার জায়গায় বসতেই অরিন উপস্থিত। অরিন ম্যাডাম, আপনার থেকে এসব আশা করিনি আমরা। আমাদের পারমিশন ছাড়াই আমাদের বন্ধুকে প্রপোজ করা, তাও আবার ইমোশনাল ব্ল্যাকমেল করে প্রপোজ দেন, এটা তো ঠিক না। অন্তত আমাদের একটু বলতে পারতেন ব্যাপারটা। এখন তো আমরা আপনাকে গ্রহণ করতে দিব না। সরি তানভীর, মাফ করে দাও। আসলে তোমাদেরকে বলতেও ভয় পেতাম। যদি তোমরা অন্তরকে বলে দিতে আর সেও যদি আমার থেকে দূরে সরে যেত, কিন্তু এখন চাইলেও দূরে যেতে পারবে না সে। ক্যাডা কইছি আমি চাইলে ছু হয়ে যেতে পারি। পা ভেঙে দিব আর একবার এইসব কথা বললে। এটা কি ছিল? এটা আমার রোমান্টিক ধমক ছিল কলিজা। এই আমি কলিজা না, আমি অন্তর। জি হ্যাঁ, তুমি অন্তর ঠিকই, তবে আমারই অন্তর। ও মা গো, ট্রু লাভ। ছাড় এইসব কথা। এখন তানভীর অন্তরকে রাজি করিয়ে দে। যদি অন্তরকে রাজি করিয়ে দিস তাহলে তোকে ট্রিট দেব, যেটা চাইবি ওইটাই খাওয়াবো। অন্তর রাজি হয়ে যা, আমি ট্রিট চাই। শালা 2 নম্বরই ট্রিটের কথা শুনি নিমিষে দল পরিবর্তন করে দিলি, শালা বেইমান। তুমি চুপ থাকো তো, আর চলো আমার সাথে শপিং করতে যাব। অরিন আমাকে টেনে নিয়ে যেতে লাগে। ঠিক তখনই গেট দিয়ে 10টার মতো গাড়ি ভিতরে প্রবেশ করে। গাড়িগুলো দেখি আমি থ হয়ে গেলাম, কারণ এই গাড়িগুলো আমার খুবই পরিচিত, কারণ গাড়িগুলো আমার আব্বুর গাড়ি। গাড়িগুলো দেখি ক্যাম্পাসে সকলে অবাক হয়ে গেল। আব্বুর গাড়ির জানলার গ্লাস নামানো, আব্বুকে দেখি সকলে অবাক চোখে তাকিয়ে আসি। অরিন আব্বুর দিকে হা করে তাকিয়ে আসি, আর তখনই দেখলাম আমার দিকে অবাক চোখে তাকিয়ে আসি। যেভাবে তাকিয়ে আছি মনে হচ্ছে আমি কোনো ভূত। পরে বুঝতে পারলাম আব্বু কেন আমার দিকে অবাক চোখে তাকিয়ে আসি, কারণ অরিন তার 2 হাত দিয়ে আমার একটা হাত জড়িয়ে ধরে আসি। আমি আশেপাশে খেয়াল করলাম কলেজ ক্যাম্পাসের সকলেই আব্বুর গাড়ির দিকে তাকিয়ে আসি, আর অরিনেও। কিন্তু আব্বু আমার দিকে তাকিয়ে একটা শয়তানি মুচকি হাসি দিল। লাউ ঠেলা, আব্বুর হাসির মানে আমার কান্না। দেখলাম গাড়ি সোজা ক্যাম্পাসে থামি, আর সেখানে দেখলাম প্রিন্সিপাল স্যার উপস্থিত। এরই মধ্যে তানবীর আমার কাছে দৌড়ে আসি। তানবীর আমাকে কিছু বলতে যাবে, তখনই আমি তানবীরকে থামিয়ে দিলাম। অন্তর, শাফিকুর রহমান আমাদের কলেজে আসছে, চলো ওইদিকে। আপনি যান, আমি আসতেছি। না, তুমিও চলো আমার সাথে। ওই তানভীর, তুইও চল। তখনই আমার মোবাইলে কল আসি, দেখলাম আব্বু কল দিছি। আচ্ছা আমি একটু আসতেছি। কই যাও তুমি? একটা ইম্পর্টেন্ট কল আসছি। আমিও সাইডে গেলাম আর কল রিসিভ করলাম। হ্যালো আব্বু, আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আমি তো ভালো আছি, আর তোকে দেখেও তো মনে হচ্ছে ভালো আছিস। মেয়ে নিয়ে ঘোরাফেরা করিস, ভালোই তো। আরে আব্বু আর বলিও না, ছদ্মবেশে থাকার পরও কেমনে যে এই ক্ষেত্রে মেয়েরা পছন্দ করলো আল্লাহই জানি। আচ্ছা তুমি হঠাৎ কলেজে আসলে যে, কোনো কাজ আছে? আছে, প্রিন্সিপাল স্যারের সাথে। আর তুইও প্রিন্সিপালের রুমে আয়। আচ্ছা আসতেছি। বলি কল কেটে দিলাম। জানি না এখন কি হবে আমার সাথে। আব্বু তো দেখেছি অরিন যেভাবে আমার হাত ধরেছিল। না, যাই প্রিন্সিপাল স্যারের রুমে। আমি দেখলাম অরিন ও তানবীর ক্যাম্পাসে সেই ভিড়ের দিকে চলে গেল। তাই আমিও আস্তে করে অন্য জায়গা দিয়ে আস্তে করে প্রিন্সিপাল স্যারের রুমের দিকে চলে যাই। আর রুমের সামনে দেখি আব্বুর কিছু গার্ড দাঁড়িয়ে আসে। আমিও তাদের কাছে গেলাম। তারা আমাকে ভালো করেই চিনি, তাই তারা আমাকে জায়গা দিয়ে দেয় প্রিন্সিপাল স্যারের রুমে ভিতরে যাওয়ার। কিন্তু অবশ্যই একটা নিয়ম আছে, প্রিন্সিপাল স্যারের রুমে যাওয়ার মানুষ যত বড় কিছুই হোক না কেন,
নিয়ম মেনে চলতেই হবে। আমিও প্রিন্সিপাল স্যারের রুমের সামনে দাঁড়িয়ে দরজায় নক করলাম। স্যার, আসতে পারি? কে? ভিতরে আসো। আমি অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করলাম। দেখলাম আব্বু বসে বসে প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলতে ব্যস্ত। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবা? তাহলে তাড়াতাড়ি বলো। স্যার, আমাকে এখানে ডেকে আনা হয়েছে কিছু বলার জন্য। কে ডেকে আনছে তোমাকে? আমি ডেকে আনছি স্যার। আব্বুর কথা শুনে প্রিন্সিপাল স্যার হয়ে গেল। কি বলতেছেন আপনি? আপনি একে ডাকিয়ে আনছেন? আপনি কি চিনেন ছেলেটাকে? হা হা হা, আমার থেকে ভালো আর কে চিনবে এই ছেলেটাকে? তার নাম মোহাম্মদ ওবায়দুর রহমান অন্তর, তাই তো? হ্যাঁ, কিন্তু আপনি কি করেই চিনেন ছেলেটাকে? আর নাম কিভাবে জানলেন? বললাম তো, এই ছেলেকে আমার চেয়ে ভালো আর কেউ চিনবে না, কারণ ছেলেটার আব্বু বলে কথা। কথাটা শুনি প্রিন্সিপাল স্যারের চেহারার নকশায় পরিবর্তন হয়ে গেল। ছেলেটার আব্বু বলে কথা মানে কি? হেও আমার ছেলে মোহাম্মদ ওবায়দুর রহমান অন্তর, আর কেউ না। আমার ছেলে যে এতদিন আপনাদের কলেজে পড়ে আসছিল, তার পরিচয় গোপন রেখে আপনাদের কলেজেই পড়ে আসতেছে, অথচ এই আমারই ছেলে তা কেউ বুঝতে দেয়নি সে। আব্বুর কথা শুনে প্রিন্সিপাল স্যার তার চেয়ার থেকে দাঁড়িয়ে যায় আর আমার দিকে অবাক চোখে তাকিয়ে থাকে। সে ভাবতে পারেনি শহরের টপ বিজনেসম্যানের ছেলে তাদের সাথে চলাফেরা করছে। বাবা, তুমি ওনার ছেলে? প্রিন্সিপাল স্যার অবাক হয়ে কথাগুলো বলল। জি স্যার, উনি আমার আব্বু। কথাটা বলতেই প্রিন্সিপাল স্যার সেই লেভেলের শক খেয়ে গেল। মনে হচ্ছে এখনই কিছু একটা হয়ে যাবে তাই। তুমি স্যার, কিছু বলতে চাচ্ছেন বলেন, সমস্যা নেই। তুমি কি আমাকে বলার মতো অবস্থায় রাখছো? আর তুমি যে ওনার ছেলে, আমাকে আগে বলোনি কেন? আমি আব্বুর পরিচয় দিয়ে চলাফেরা করতে চাই না, তাই কেউ বুঝতে দেই না এই কথাটা। আর যদি আপনাকে এই কথাটা বলতাম, তাহলে আপনি আমাকে অন্যদের চেয়ে আলাদা চোখে দেখতেন আমার প্রতি। আর আব্বুর নাম করা বিজনেসম্যান হয়েছে বলেই বড়াই করে বেড়াতে হবে নাকি? আমি সাধারণভাবে চলাফেরা করতে চাই, যেমনটা অন্যরা করেই থাকে। আমি নিজের আব্বুর পরিচয়ে চলতে চাই না। আমি নিজের পরিচয় তৈরি করে চলাফেরা করতে চাই, যাতে কেউ বলতে না পারে আমি আমার আব্বুর পরিচয়ে চলাফেরা করি, তার পাওয়ার ও টাকার বড়াই করে থাকি। আমি সকলের মন জয় করেই তাদের সাথে চলাফেরা করতে চাইছিলাম, আর নিজেকে অন্যদের মতো রাখতে চাই, যাতে তারা আমার সাথে মিশতে সংকোচ বোধ না করে। আর আমি শেষমেশ সেটাই করেছি। আজ এই কলেজের সকলে আমার পরিচয় চিনি, যেটা আমি চেয়েছিলাম, আর এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। আর তাছাড়াও আমি আমার আব্বুর পাওয়ার ও টাকা দিয়ে অহংকার করে বেড়াতে চাইনি বলি এমনটা করলাম। এই না হলে আমার ছেলে, সত্যি আজকে তোর উপর গর্ববোধ করতেছি। আই এম প্রাউড অফ ইউ আমার ছেলেটা। থ্যাঙ্কস আব্বু। তুমি সত্যি আমাকে অবাক করে দিলে। আমি এই প্রথম এমন একজনকে দেখলাম যার কাছে এত পাওয়ার ও টাকা থাকার পরেও সে সাধারণভাবে চলাফেরা করে। আর বাবা, তুমি নিজেকে বাকিদের সাথে তুলনা করো। আসলে বাবা, তোমার মতো ছেলে তেমন দেখা যায় না। আর আমি সত্যি, ভগবান তোমার মতো একজনকে আমাদের কলেজে দেখে, যার মধ্যে না আছে অহংকারী, না আছে কোনো টাকার বড়াই। অথচ আমি এই কলেজে এমন কিছু ছেলে মেয়েদের দেখেছিলাম যাদের তোমার থেকেও কম ক্ষমতা থাকার পরেও তারা তাদের ক্ষমতা দিয়ে দাপটগিরি করে গেল। শফিকুর রহমান স্যার, আজ আপনার গর্ববোধ করা দরকার এমন ছেলের বাবা বলে। আমিও গর্বিত এমন ছেলেকে আমাদের কলেজে স্টুডেন্ট হিসেবে পেয়ে। ঠিকই বলেছেন, তবে আমার ছেলেকে নিয়ে অনেক আগে থেকে আমি গর্ববোধ করি, কারণ আমি তার মন মানসিকতা ও আচার আচরণ সম্পর্কে আগে থেকে জানি। অন্তর, আজ তোর জন্য আমার মনে তোর প্রতি সম্মান আরো বেড়ে গেল। তুই আমার ছেলে বলেই আমি সন্তুষ্ট নয়, বরং আমি তোর আব্বু বলেই নিজেকে পরিচিত দিতেই অনেক সন্তুষ্ট। আচ্ছা হয়েছি, আমাকে এখানে ডেকে আনছো কেন সেটা বলো। আমার পদ্মা তো প্রিন্সিপাল স্যারের কাছে ফাঁস করেই দিলে, এখন বলেই দাও কেন আসতে বলছো। ডেকেছি সেটা হলো ওই মেয়েটাকে যে তোর হাত জড়িয়ে ধরছিল। আব্বু,
এই টপিক নিয়ে অন্য কথা বলবো, এখানে না। আর অনেক কাহিনী আছে। ঠিক আছে, তবে তুই আমার সাথে বাড়ি যাচ্ছিস? আচ্ছা ঠিক আছে, গেলাম। তবে আমি তাহলে বন্ধুদের কাছে যাই, যার সময় দেখা হবে। ঠিক আছে, যা। আচ্ছা তাহলে আসি, ভালো থাকবেন স্যার, খোদা হাফিজ, আসসালামু আলাইকুম বলেই আমি প্রিন্সিপাল স্যারের রুম থেকে বেরিয়ে গেলাম। অনেক দিন যাবৎ মিথ্যা পরিচয় দিয়েই আমি কলেজে আছি। তবে বলে না, সত্যি একদিন না একদিন প্রকাশ হবেই। আর আজ প্রিন্সিপাল স্যার জেনে গেল, কাল অন্যরা জেনে যাবে, তাতে সমস্যা নেই। কারণ এখন জানলেও কোনো প্রকার অসুবিধা হবে না। কারণ মিথ্যা পরিচয় দিয়েই অনেকের সাথে বন্ধুত্ব করে ফেলেছিলাম। তারা আমার সেই মিথ্যা পরিচয়ই সত্য ভেবে আমার সাথে বন্ধুত্ব করেই এখন সত্যটা জানলেও কিছু হবে না। আমি ক্যাম্পাসে চলে গেলাম, দেখলাম অরিন, আশা ও তানবীর উপস্থিত। আমি তাদের কাছে চলে গেলাম। কই গেছিলে তুমি? গিয়েছিলাম আর কি, তবে একটা জিনিস বুঝলাম না, আপনার বাবা তো এমপি, তাহলে আপনি শফিকুর রহমানের সাথে দেখা করার জন্য এত উথাল পাতাল কেন? আপনি চাইলেই তো আপনার বাবার দ্বারা দেখা করতে পারেন। না, সেটা হয় না। আব্বু অনেক কষ্টের পর সাফিকুল রহমানের সাথে দেখা করছিল। আসলে শফিকুল রহমান স্যার অনেক ব্যস্ত একজন মানুষ, আর আমি এমপির মেয়ে বলেই কি দেখা করতে পারবো নাকি? আমার আব্বুর চেয়েও বড় বড় মানুষ তার সাথে জাস্ট দেখা করার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকে। ও সমস্যা নেই, হয়তো সামনে প্রতিদিনই তার সাথে দেখা হবেই। ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমানোর আগ পর্যন্ত দেখা হবেই। আর অরিন, হতে পারে তোমার হাতের মিষ্টান খাবার শফিকুর রহমান স্যার রোজ খেতে চাইবে, তাই একটু রান্নাবান্না শিখে নিন। মানে কি বলতে চাচ্ছ তুমি? আমার হাতের রান্না কেন খেতে পারবে না উনি? আমি যতটুকু শুনলাম, শফিকুর রহমানের স্যারের ছেলে নাকি আপনাকে পছন্দ করেছে। হতে পারে আপনি তার বউ হয়ে যেতে পারেন। আমার কথাটা শুনি অরিনের চোখ বড় বড় হয়ে গেল। তার চেহারায় আমি এক আতঙ্ক দেখতে পাচ্ছি। না, কোনোভাবেই না। এটা মগের মুলুক নাকি? আমি তোমার ছাড়া আর কারোর হতেই পারি না অন্তর। আমি শুধুই তোমার, আমাকে কোনোভাবেই তোমার থেকে আলাদা করতে পারবে না। আরও একটু আগে প্রিন্সিপাল স্যারের রুমে আমাকে ডেকে নিয়ে অনেক কথা শুনে সে, আর বলে আমি যাতে তোমার থেকে দূরে সরে যাই, না হলে গুন্ডা দিয়ে আমার হাত পা ভেঙে দিবে। না, আমি তোমার ছাড়া আর কারোর হতে পারবো না। তিনি বিজনেসম্যান, ও তার হাতে পাওয়ার আছে বলে কি যা খুশি করে বেড়াতে পারবে নাকি? আমি তোমাকে ভালোবাসি, আর তোমাকেই আমি চাই। আমি আজকেই আপুকে বলবো যাতে আমাদের বিয়ের ব্যবস্থা করে। আমি তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারবো না। কিন্তু অরিন, আমার আছে না টাকা, না আছে পয়সা, না আছে দামি গাড়ি বাড়ি, না আছে কোনো চাকরি, তাহলে আমি কি করি তোমাকে রাখবো? আমার মতে আমাকে ভুলে যাও। আর আমারও কোনো যোগ্যতা নেই তোমাকে পাওয়ার। চুপ, একদম চুপ করো। আমি আজই আমাদের বিয়ের ব্যবস্থা করতেছি। আমি এক্ষুনি আব্বুকে কল দিচ্ছি, দাঁড়াও। বলে অরিন মোবাইল বের করে তার আব্বুর সাথে কথা বলতে লাগে। আর দেখলাম তানবীর শালা মুচকি মুচকি হাসতেছে, কারণ তো জানেনি। চলো আমার সাথে, আমরা আজকেই বিয়ে করব। আর দেখতে চাই কে তোমাকে আমার থেকে আলাদা করতে পারে। আমি শুধুই তোমাকে চাই। আর চাকরির কথা ভাবিও না, সেটা আমি ব্যবস্থা করে দিব। মোট কথা, যে কোনো মূল্যই তোমাকে চাই, হারাতে চাই না তোমাকে আমি। ঠিক আছে, তুমি যাও, বলো তবে আমার বাসায় একটা কাজ আছে, সেটা শেষ করেই তোমাদের বাড়িতে আসতেছি, তুমি যাও। তখনই আমার মোবাইলে কল আসে, দেখলাম আব্বু কল দিয়েছে। আমি কল কেটে মেসেজ করে দিয়ে বলে দিলাম গেটের বাইরে একটা গাড়ি রেখে বাসায় চলে যেতে, সাথে কোনো ড্রাইভার থেকে। অরিন তাড়াহুড়ো করে চলে গেল, আর তানবীর জোরে জোরে হাসতে লাগে। শালা কি গেম খেললি তুই? শালা চুপ। শালা মেয়েটাকে যা দিলি সে তো সিরিয়াসলি হয়ে গেল। এক মিনিট, কিসের গেমের কথা বলা হচ্ছে? তাহলে শুনিন, অনেকদিন যাবৎ আপনাদের বলে আসছি আমি ড্রাইভারের ছেলেই, তবে আমি সেটা নই। আসল সত্যি হলো, এতক্ষণ যে শফিকুর রহমানকে নিয়ে কথা বলছিলাম সেটাই আমার আসল আব্বু, আর আমি কোনো ড্রাইভারের ছেলে না। অন্তর যা বলছে সব সত্যি বলতেছে। অন্তর বিজনেসম্যান শফিকুর রহমানের ছেলে। হ্যাঁ,
আমি দেখতে চাইছিলাম আব্বু সেই পরিচয় ছাড়া চলতে পারি কি না। তাছাড়া আমি সাধারণভাবে চলাফেরা করতে পছন্দ করি, তাই ছদ্মবেশে এই কলেজে ছিলাম। তবে আজ আশা আপনাকে আমার সত্যটা বলে দিলাম। তানভীর আগেই আমার সত্যটা জেনে গেছি, আর আমি এটাও জানি এই সময় সকলে আমার সত্যিটা জেনে যাবে। তবে আপাতত ওরিনের থেকে কথাটা লুকাতে হবে, কারণ আমি কিছু একটা ভেবে রাখছি, আর আমাকে যেতে হবে। আর আমি যতক্ষণ বলবো না ততক্ষণ পর্যন্ত ওরিন যাতে সত্যটা না জানতে পারি। বলি তাদের থেকে বিদায় নিয়ে গেটের বাইরে চলে গেলাম। সেখানে আমার জন্য গাড়ি অপেক্ষা করতেছে। আমিও গিয়ে গাড়িতে উঠে পড়ি আর গাড়ি চলতে লাগে তার উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই আমি বাড়িতে পৌঁছে গেলাম। বাড়িতে যেতেই দেখি আব্বু আম্মু ও বোন সেখানে উপস্থিত। আমি তাদের কাছে গেলাম আর শুরু হয়ে গেল তাদের প্রশ্ন। তাদের প্রশ্ন উত্তর দিতে দিতে আমি ক্লান্ত হয়ে গেলাম। তারা আমার থেকে ওরিনের তথ্য বের করে নেয়। তাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে তারা ওরিনকে পছন্দ করলো। যাক, ভালোই হলো। আমি চিন্তা করেছি আমি আবার আসল পরিচয়টা ওরিনকে সারপ্রাইজ দিব। আমি রুমে চলে গেলাম আর গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। এরপর দুপুরের খাবার খেয়ে নিলাম। তারপর রুমে এসে খাটে হেলিয়ে পড়লাম। কেন জানি আজ শরীরটা দুর্বল লাগতেছে, তাই কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকতেই ঘুম চলে আসি। অন্যদিকে ওরিন তার বাসায় বিয়ের সব ব্যবস্থা করে অন্তরের জন্য বাসায় অপেক্ষা করতে লাগে, কিন্তু অন্তর আসছে না বলে চিন্তিত হয়ে পড়ে। সে বারবার অন্তরকে কল দেয়, কিন্তু অন্তর কল রিসিভ করছে না। ওরিনের চিন্তা এবার ভয়ের রূপ নিয়ে নিল, কারণ অন্তর বলেছিল শফিকুর রহমানের ছেলে নাকি তাকে পছন্দ করেছে, আর অন্তরকে নাকি প্রিন্সিপাল স্যারের রুমে নিয়ে অনেক কথা শোনায়। আর ওরিনের পেছন ছেড়ে দিতে ওরিন অন্তরের কথাগুলো ভাবতে লাগে। এখন তার মনে ভয় কাজ করতে লাগে। অন্তর আসতেছে না কেন? কল দিচ্ছি, রিসিভও করতেছে না। কি হয়েছে ছেলেটার? 1 মিনিট, ছেলেটার কোনো বিপদ হয়নি তো? না, আমাকে দেখতে হচ্ছে। না, আমি একবার অন্তরের মেসের থেকে ঘুরে আসি। বলি ওরিন বাসার থেকে বেরিয়ে যাই আর চলে যাই অন্তরের মেসের দিকে। মেসে গিয়ে দেখে মেসে তালা দেওয়া। এবার ওরিনের মনে ভয় আরও বেড়ে গেল। অন্তরের রুমে তালা দেওয়া কেন? সে তো বলছে এখানে বসে বাসায় কাজ করে, আমাদের বাড়িতে যাবে। তাহলে সে এখানেও নেই আর আমাদের বাড়িতেও যায়নি, তাহলে গেল কোথায়? নাকি শফিকুল রহমান কিছু একটা করেছে তার? না, আমি এখনই তার বাড়িতে যাব। বলি ওরিন রওনা দিল শফিকুর রহমানের বাড়ির দিকে। আজ ওরিনের মাথা গরম হয়ে আসে, কারণ সে তার ভালোবাসাকে হারিয়ে ফেলতে চলেছে। ওরিন যেতে যেতে তার আব্বুকে কল করে আসতে বলে ওরিন শফিকুর রহমানের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণের মধ্যে ওরিনের বাবা উপস্থিত হই। কি হয়েছে মা, তুই আমাকে এখানে আসতে বলছিস কেন? আব্বু, আব্বু, আমি অন্তরে মেসে গেছিলাম, তার মেসে তালা দেওয়া। অন্তর বলছিল শফিকুল রহমান নাকি তাকে হুমকি দিচ্ছে যাতে আমার পিছন ছেড়ে দেয়। তার ছেলে নাকি আমাকে পছন্দ করছে। কিন্তু আমি তোমাকে বলছি, আমি শুধুই অন্তরকে ভালোবাসি আর তাকেই চাই। আপু, আমার মনে হচ্ছে শফিকুল রহমান বা তার ছেলেই অন্তরে কিছু একটা করছে। কি বলিস এসব মা? ঠিক আছে, আমি দেখছি ব্যাপারটা। বলি ওরিনের বাবা মোবাইল বের করে শফিকুর রহমানকে কল দেয় আর কথা বলে নেয়। কিছুক্ষণ পরেই বাড়ির গেট খুলতেই ওরিন ও তার বাবা ভিতরে প্রবেশ করে সোজা বাড়িতে ঢুকে যায়। সেখানে শফিকুর রহমান বসে বসে খবরের কাগজ পড়তেছিল। আরে এমপি সাহেব, কেমন আছেন? হঠাৎ করে এখানে কেন? কাজ ছিল? জি মানে, আসলে আপনার সাথে কিছু কথা ছিল। জি, সেটা না হলে বলবেন, আগে বসেন। দেখুন, আমরা এখানে বসতে আসি নাই, জাস্ট এতটুকুই বলবেন আপনি আর আপনার ছেলে মিলে অন্তরকে কোথায় রাখছেন। আমার অন্তর কোথায় আমি ভালো করেই জানি। আপনি না হলে আপনার ছেলে আমার অন্তরে কিছু একটা করেছে। বলেন অন্তর কোথায়? কি বলতেছো মা তুমি? আমি আর আমার ছেলে কি করব? আর কার কথা বলতেছো? দেখুন, নাটক করবেন না। আমি আজকে আপনি অন্তরকে প্রিন্সিপাল স্যারের রুমে নিয়ে অনেক কথা বলেছেন, আর তাকে নাকি বলেছেন আমার পিছু ছেড়ে দিতে। মগের মূল্য পাইছেন নাকি? বলেন অন্তরে কি করেছেন আপনারা?
দেখো মা, কি বলতেছো তুমি? কার কথা বলতেছো? আমার মাথায় কিছুই ঢুকতেছে না। আর আজকে প্রিন্সিপাল স্যারের রুমে আমার ছেলেকে আনলাম, আর কারণ আমি কলেজে এসে দেখি তুমি আমার ছেলের হাত ধরে টেনে কোথায় নিয়ে যাচ্ছিলে। তাই আমি তাকে কল করে প্রিন্সিপাল স্যারের রুমে ডেকে পাঠালাম, যাতে জিজ্ঞাসা করতে পারি। কি বলতেছেন আপনি? আমি কখন আপনার ছেলের হাত ধরলাম? আমি তো জানি না আপনার ছেলেকে, এবং আমি তাকে কখনো দেখিই নাই। তাহলে কি করে হাত ধরবো? এক মিনিট, তোমার অন্তরের একটা ছবি দেখাও তো আমাকে। অরিন মোবাইল ছবি বের করে এই নিন, দেখুন ভালো করে। শফিকুর রহমান ছবি দেখে আমার আগেই সন্দেহ হয়েছিল, আর তোমাকে বলতে হচ্ছে যার ছবি দেখালে তুমি সেটা আর কেউ না, আমারই ছেলে মোহাম্মদ ওবায়দুর রহমান অন্তর। কি? না, কোনোদিনও না। অন্তর আমাকে বলছে সে নাকি ড্রাইভারের ছেলে। তাহলে কি করে সে আপনার ছেলে হতে পারে? প্রশ্নই আসে না। অন্তর সকলকে মিথ্যা পরিচয় দিয়ে বেড়াচ্ছে, আসলে ও আমারই একমাত্র ছেলে। আমার সাথে চলো মামনি, তার থেকে সত্যটা জেনে নিও। শফিকুর রহমান অরিন ও তার বাবাকে নিয়ে অন্তরের রুমে নিয়ে যায়। অরিন ও তার বাবা অন্তরের রুমে প্রবেশ করতেই দেখে অন্তর রুমের মধ্যে শুয়ে আছে। অরিন অন্তরের দিকে তাকিয়ে থ হয়ে আছে। অরিন বিশ্বাস করতে পারছে না অন্তর শহরের টপ বিজনেসম্যান শফিকুর রহমানের ছেলে। এই হলো আমার ছেলে, তবে ও নিজেকে ড্রাইভারের ছেলে বলে পরিচয় তো দিছে ঠিকই, কারণ সে চায় না তাকে অন্যদের চেয়ে একটু বেশি প্রাধান্য দেওয়া হোক। সে নিজেকে সাধারণ মানুষের মতো ভাবে। তার মধ্যে না আছে কোনো কিছুরই লোভ, না আছে কোনো কিছুর বড়াই, শুধু আছে তার মধ্যে বুক ভরা ভালোবাসা ও মানুষের প্রতি সম্মান ও স্নেহ। সে নিজেকে অন্যদের চেয়ে নিম্ন মনে করে, কারণ সে বিশ্বাস করে বাকিরা তার চেয়েও উত্তম। আর এই জন্যই আমি আমার ছেলেকে নিয়ে গর্ববোধ। অরিন শফিকুর রহমানের কথা শুনে থ হয়ে গেল আর ভাবতে লাগে অরিন যখন অন্তরের সাথে টাকা ও পাওয়ার নিয়ে বড়াই করে বেড়াতো, অন্তর তো চাইলেই তাকে নিচু দেখিয়ে দিতে পারতো, কিন্তু অন্তর তা করেনি, বরং সুন্দর করে ব্যবহার দিয়ে গেল। আর শফিকুর রহমান এর থেকে কথাগুলো শুনে অন্তরের প্রতি অরিনের আরও সম্মান ও ভালোবাসা বেড়ে গেল। আমি জানি তুমি অন্তরকে পছন্দ করো। অন্তর আমাদের বলেছে তোমার ব্যাপারে, আর আমরাও তোমার সম্পর্কে রাজি আছি। এখন শুধু দিন তারিখ ঠিক করে তোমাদের 4 হাত এক করে দিতে চাই আমরা। এমপি সাহেব, সরি বেয়ান সাহেব, আপনি আমার সাথে চলেন, আপনার সাথে বিয়ের ব্যাপারে কথা আছে। আর মা, তুমি থাকো এখানে তোমার অন্তরের সাথে। অরিনের বাবা ও অন্তরের আব্বু চলে গেল, আর অরিন অন্তরের রুমে থেকে গেল। সেও অন্তরের খাটে গিয়ে বসে অন্তরের মাথায় হাত বুলিয়ে দিতে লাগে আর অন্তরের দিকে মুগ্ধ নয়নে দেখতে লাগে। সন্ধ্যাবেলা আমার ঘুম ভাঙে, আমিও উঠে বসি। তো জনাব মোহাম্মদ ওবায়দুল রহমান অন্তর সাহেব, আপনার ঘুম ভাঙছে? আমিও পাশে তাকালাম। পাশে তাকিয়ে দেখি অরিন আমার পাশে বসে আছে। আমি তো জায়গায় ভয় পেয়ে গেলাম। তুমি? জি স্যার, আমি। তবে আপনি যে তো বড় হারামি টাইপের মানুষ হবেন তা তো আমার জানা ছিল না। মানে? মানে আপনি আমাকেও বাকিদের মতো ভালোই বোকা বানালেন। আপনি ড্রাইভারের ছেলে, তাই না? আজব তো, আমি তো ড্রাইভারের ছেলে। বাহ, ভালোই তো। বিজনেসম্যান শফিকুল রহমানকে ড্রাইভার বানিয়ে দিলে, ভালোই তো। মানে? তোমার পোল খুলে গেছে, আর একটু খেয়াল করে দেখো তুমি কোথায় আর আমিও কোথায়। তখনই আমি আমার রুমটা দেখতে লাগি। আল্লাহ, আমি তো ভুলেই গেলাম আমি আমার বাড়িতে আসছিলাম। আর অরিন কি করে এখানে আসলো, আর জানলই বা কী করে আমি এখানে আসি? মনের মধ্যে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছি। কি ভাবছো? তো তুমি কি করে জানলে আমি এখানে? আসলে তুমি বলছিলে তোমাকে নাকি শফিকুল রহমান প্রিন্সিপাল স্যারের রুমে ডেকে কথা শোনায় আর বলে তোমাকে যাতে আমার পিছু ছেড়ে দিতে। আর আজকে আমাদের বিয়ে করার কথা ছিল, পরে তুমি আসনি বলেই আমার চিন্তা হয়, তাই আমি তোমার মেসে গিয়েছিলাম। সেখানে তালা দেখে আমার মনে ভয় কাজ করে। পরে মনে পড়ল
তোমার সেই কথাগুলো। আমি মনে করছিলাম শফিকুর রহমানও তার ছেলে মিলে তোমার কোনো ক্ষতি করে দেয় নাই তো, তাই আমি এখানে আসি। আর যা শুনে পরে হয়ে গেলাম। কিভাবে পারলে ডাবল গেম খেলতে? তাহলে আমার সত্যটা জেনে গেছো? শয়তান ছেলে, কিভাবে যে মিথ্যে কথা বলতে পারলে তুমি? তবে যাই বলো না কেন, আজ সত্যি আবারও তোমার প্রতি দুর্বল হয়ে পড়লাম। আমি ভাবতেও পারি নাই তোমার মতো এমন একটা ছেলেকে পাবো, যার মনে সুন্দর ভাবনা চিন্তা থাকবে, যার মনে কোনো খারাপ পরিকল্পনা থাকবে না। অন্তর, আমি সত্যিই তোমার প্রতি দুর্বল হয়ে পড়লাম। আর ভবিষ্যতে তোমার মতোই একটা ছেলে চাই আমি, যার মন ঠিক তোমার মতোই হবে। এই বিয়ে না করতেই ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা? আজকালের মেয়েরা ফার্স্ট হয়ে গেছে সেটা বুঝলাম, তবে এতই ফার্স্ট হয়ে যাবে তা কে জানতো? না না, তোমাকে বিয়ে করে যাবে না বলতেই ওরিন আমাকে ধাক্কা মেরে খাটে ফেলে দেয়, আর সেও আমার উপর চড়ে বসে। ওই, কি বললে তুমি? আমাকে বিয়ে করবে না মানে? বেশি কথা বললে সোজা কিডন্যাপ করে নিয়ে যাব। আমাকে চিনো না তুমি, আমি যা চাই তা পেয়েই ছাড়ি। ওরিন, আমার মতো চিকনা ছেলেটার উপর চললে কেন? আমি চিপে মরে যাচ্ছি। সহ্য করতে শিখে নাও। সামনে থেকে প্রায় সময় এইভাবেই তোমার উপর চড়ে বসে থাকবো। আর একটা কথা ছিল। আর কি বলবেন? মরে গেলাম তো। ওরিন আমার কাছে এসে তার ঠোঁটের ছোঁয়া আমার ঠোঁটে দিয়ে দিল। এটা আমার কলিজাটার জন্য স্পেশাল আদর ছিল, সামনে আরও দিব। কেমন? চাই না এই স্পেশাল আদর, তোমাকেও চাই না, ভাগো এখান থেকে। এই, তোমার সাহস তো কম না, আমাকে ভাগতে বলতেছো? দাঁড়াও, দেখাচ্ছি মজা। মজা বলি আবারও ওরিনের ঠোঁট দিয়ে আমার ঠোঁট জোড়া দখল করে নিল। কিছুদিন পরেই আমার আর ওরিনের পরিবারের সম্মতি বিয়ে হয়ে গেল। আর বিয়ের দিনই আমার আসল পরিচয় ফাঁস হয়ে যায়। সকলে জানতো তাদের মধ্যে শফিকুর রহমানের ছেলে পড়াশোনা করেছে, কিন্তু সেটা আমি হব সেটা তাদের ধারণার বাইরে ছিল। আসলে টাকা ও পয়সা ও পাওয়ার থাকলে অহংকার ও বাড়াই করে বেড়াতে হবে তার কোনো মানেই হয় না। মনে রাখবেন, মৃত্যুর পরেও আরও একটা জীবন আছে, যাকে পরকাল বা আখিরাতের জীবন বলা হয়। আর ওই জীবনে আপনাদের পূর্ব জীবনে কী কী কাজ করেছে